দেখো প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে কিন্তু তেমন কিছু পড়ার নেই। এখান থেকে তোমাদের কিন্তু ডেমোতে কিছু জিজ্ঞাসা করবে না, তোমাদেরকে জাস্ট দেখে দিই যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। যেমন দেখো রোজ বিকেলে নানান খেলা, দরকার নেই এই সমস্ত টপিক থেকে ডেমো করার, ঠিক আছে? এগুলো থেকে তেমন একটা তোমাদের ইন্টারভিউ ডেমো আসবে না। রোজ বিকেলে নানান খেলা। তারপরে চলে আসো সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ঠিকঠাক খেলা, দরকার নেই এখান থেকে ডেমো করার। দেখো গা হাত পায়ের যত্ন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর আগে ক্লাস 4-এ বলেছিলাম যে চুলের যত্ন ডেমো দাও, দাঁতের যত্ন ডেমো দাও, জিজ্ঞাসা করতে পারে, বা স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বাচ্চাদের আপনি কিভাবে সচেতন করবেন এই বিষয়ে ডেমো দেন, জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও আর একটা বলেছিলাম কি, যে আরেকটা আমি বলেছিলাম যে হ্যাঁ, হ্যান্ড ওয়াশ। তো বাচ্চারা তো দেখতে পায় যে খাবার খাওয়ার আগে তারা বেশিরভাগই হাত ধোয় না। তো আপনি বাচ্চাদের মধ্যে কিভাবে তাদের হ্যান্ড ওয়াশিং এর যে প্রবণতা সেটা বৃদ্ধি করবেন এই বিষয়ে আপনি ডেমো দিয়ে দেখান। তার মানে এটা অলরেডি তোমাদের ক্লাস 4-এ তোমরা পেয়ে গেছো এই চ্যাপ্টারটা, এখান থেকে দরকার নেই তাহলে আর টপিকগুলো। তাহলে সকালে উঠে মোরা দাঁত মাজি, একই জিনিস, সে দাঁতের যত্ন এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ, ক্লাস 4-এ আমরা বলে দিয়েছিলাম। তারপর দেখো কানামাছি ভোবো, এগুলো থেকে ডেমো দেবে না, ঠিক আছে? এগুলো থেকে আশা করছি ডেমো কোনোভাবেই জিজ্ঞাসা করবে না, এগুলো থেকে ডেমো হবে না। স্যার একটা রয়ে গেছে আগে, ওই পঞ্চ ইন্দ্রিয়টা, ও দাঁতটি আচ্ছা, মাজি ভাইয়ের পরে, ওটা তো ও স্যার আচ্ছা আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট। এড়িয়ে গেছে। আর একটা টপিক কি ছিল, পঞ্চ ইন্দ্রিয়, অবশ্যই এটা ইম্পর্টেন্ট টপিক, পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে? তাহলে পঞ্চ ইন্দ্রিয় থেকে কিন্তু একটা ডেমো রেডি করে যাবে। পাঁচটা যে আমাদের শরীরে ইন্দ্রিয় রয়েছে সেই পাঁচটা ইন্দ্রিয় সম্পর্কে একটা ডেমো রেডি করতে হবে তোমাদের। তারপরে যে একই জিনিস, দাঁতের যত্ন, চোখের যত্ন, মুখের কানের যত্ন, এগুলো তো আমাদের শরীরের যে বিভিন্ন যত্ন, এগুলো থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো তোমাকে বলতে পারে ক্লাস ইন্টারভিউ রুমে যে আচ্ছা আপনি বাচ্চাদেরকে চোখের যত্ন সম্পর্কে কিভাবে সচেতন করবেন, আপনি ডেমো করে দেখান, জিজ্ঞাসা করতে পারে। তাহলে চোখের যত্ন আমরা কিভাবে করব এই বিষয়ে তোমাদেরকে একটা রেডি রাখতে হবে 2 থেকে 3 মিনিটের। আচ্ছা এখন যারা ইন্টারভিউ দিচ্ছে তাদেরকে কি পছন্দ মতো দিতে দিচ্ছে? কি শুনছো তোমরা? স্যার স্যার কাউকে কাউকে দিচ্ছে, বেশিরভাগই দিচ্ছে না। আচ্ছা, কাউকে কাউকে দিচ্ছে আর বেশিরভাগই ও আচ্ছা, দিচ্ছে না। বুঝতে পেরেছি। তোমরা এইভাবে রেডি করে যাও, এখনো সময় আছে তোমাদের, আশা করছি সব কমপ্লিট হয়ে যাবে। বেশি কিছু নেই গো, এইগুলো তো ডেমো করার দরকার নেই, ঠিক আছে? স্যার এগুলো দরকার। স্যার জিজ্ঞেস করছে যে কি দেবেন, যদি মানে এটা পছন্দ মতো ওদের না হচ্ছে তাহলে বলছে আরেকটা দিন, মানে এটা দিতে দিচ্ছে না, এরকম হচ্ছে। আচ্ছা, এবার একটা কথা বলি। উল্টো। হ্যাঁ, এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কোন বিষয়ে পড়াবেন, তো কখনো সহজ টপিক বলবে না, একটা কঠিন টপিক রেডি করে যাও যেটা সাধারণত সবাই দেবে না, ঠিক আছে? আর যেটা তোমার খুব ভালো আয়ত্ত থাকবে সেরকম একটা টপিক তুমি রেডি করে যাও এবং বলো যে স্যার আমি এই টপিকটা পড়াবো। হ্যাঁ বোঝা স্যার, গেল? ইউনিক হলে না করি, আমার হ্যাঁ, মনে হয়। যেমন ধরো তোমাকে যদি বলে যে আপনি অঙ্ক থেকে একটা ডেমো দেন, তুমি ডেমো দেন, তখন তুমি কখনো বলবে না স্যার আমি যোগের ধারণা বা বিয়োগের ধারণা বা লসাগু গসাগু এসব বলবে না। কি বলবে? যেমন তুমি বলতে পারো স্যার আমি সময়ের ধারণা দেবো, ঘড়ির ধারণা, বুঝতে পেরেছো? আমি বাচ্চাদেরকে কিভাবে সময় আমরা নির্ণয় করতে হয় সেই বিষয়ে বাচ্চাদেরকে পড়াবো। ঘড়ি এঁকে পড়ানো খুব ভালো হবে পড়ানোটা, এটা রেডি করে যেতে পারো। এগুলো যদি তুমি বলো না তাহলে আশা করছি ওনারা অ্যালাউ করবেন, কারণ এগুলো ইউনিক টপিক। হ্যাঁ স্যার, তারপরে যদি ইউনিক ধরো টপিক হলে বললে যে স্যার আমি টাকা এবং পয়সার ধারণা অর্থাৎ মুদ্রার ধারণা দেবো বাচ্চাদেরকে, মানে টাকা কোনটা পয়সার ধারণা আমি বাচ্চাদেরকে দেবো, এগুলো আমাদের প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে, দিতে পারো। তারপরে তুমি আরো রয়েছে যেমন ধরো আহ এই যে এর আগে জিজ্ঞাসা করেছিল ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধারণা, তুমি দিতে পারো বাচ্চাদেরকে। স্যার স্যার বলো। ভগ্নাংশটা কি রেডি করে যেতে পারবো? হ্যাঁ, রেডি করে যেতে পারো, কিন্তু আমি কি বলছি এগুলো কমন টপিক, ভগ্নাংশ বলো, লসাগু গসাগু উৎপাদক, এগুলো কমন টপিক সবাই আচ্ছা। দিচ্ছে। তাই এগুলো ধরো তুমি বললে যে তোমাকে বললো যে ঠিক আপনি কি পড়াবেন, তখন তুমি বলে স্যার আমি হুম। ভগ্নাংশ। না না, ভগ্নাংশ পড়াতে হবে না, কিছুক্ষণ আগে পড়িয়ে গেল, এই কথাটা বলতে পারে। হ্যাঁ ওটাই বলছে, একজনের শুনলাম ভাইয়াল হ্যাঁ কনসোনেন্ট বলেছিল, বলছে কিছুক্ষণ আগে পড়ে গেল অন্য পড়ান, তাই বলছে। হ্যাঁ, তাই স্যার আমি কি তাহলে বলছি, তাহলে এই ম্যাথসের উপর টপিকগুলো স্যার। পড়ালে কি হবে বলো তো? এই টপিকগুলো পড়ালে ওনাদের একটু ভালো লাগবে, তাই এইগুলো তোমার হুম। নিজের পছন্দ মতো হয়ে যাবে, আবার তুমি পড়াতেও পারবে।
তো এই সমস্ত টপিকগুলো দেখে যাও। তারপর ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের ধারণা বাচ্চাদেরকে পড়াবে কিভাবে, এই যে টপিকগুলো, এই টপিকগুলো একটু উঁচু, এগুলো একটু পড়াতে পারবে তোমরা, ঠিক আছে? স্যার স্যার অঙ্ক বলছি থেকে মৌলিক যৌগিক সংখ্যা স্যার হবে? মৌলিক যৌগিক সংখ্যা অঙ্ক থেকে হ্যাঁ, ইউনিট মৌলিক যৌগিক এগুলো কমন টপিক, মৌলিক যৌগিক এগুলো কমন, জোড় বিজোড় মৌলিক যৌগিক এগুলো সবই কমন টপিক, এগুলো সবাই কিন্তু রেডি ত্রিভুজ করেছে। স্যার গড়ের ধারণা হ্যাঁ, তুমি গড় গড়ের ধারণা, ত্রিভুজের হ্যাঁ, ধারণা। গড়ের ধারণা দিতে পারো বাচ্চাদেরকে। গড়ের ধারণা একটা এটা কমন, কিন্তু এটা সবাই দেয় না, ঠিক আছে? গড়ের ধারণা তুমি দিতে পারো, গড়ের ধারণা তুমি দিতে পারো। আর স্যার স্যার, ইংলিশ এর কি কি হতে পারে একটু ইউনিট স্যার বলুন না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরিবেশটা দেখে নিই, তারপর বাকিগুলো দেখবো। হ্যাঁ, তাহলে আমাদের ঠিক আছে। ক্লাস 3 থেকে আমরা যা যা পড়তে হবে বলে দিচ্ছি একটু। সাঁতারে চলা এপার ওপার দরকার নেই, এগুলো থেকে ডেমো দেবে না, ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, ক্লাস 4টা ভালো করে গেলে তোমরা সব কমন পেয়ে যাবে ইভিএস থেকে। যার যে সাবজেক্ট তার উল্টো উল্টো সাবজেক্ট দেবে নয়। দিতেই কারো পারে, যদি ভূগোল জিওগ্রাফি সাবজেক্ট হলে তাকে ইংলিশ ডেমো দিতে হবে মনে হচ্ছে। সেটা ওদের ওপর নির্ভর গো, তোমাকে পরিবেশ থেকেও দিতে হ্যাঁ, বলতে পারে। সুতপা দিতে ইন্টারভিউতে ভালোই হয়েছে, কিছুই ধরেনি। অনেকে অনেক রকম, বুঝলে তারপর দেখা যাক কার কেমন হয়। তারপর দেখো স্যার চারপাশ, বল। একজনের স্যার 20 মিনিট ধরে ইন্টারভিউ হয়েছে, মানে সে নাকি বলে ঘেমে ঘুমে বেরিয়েছে, এরকম অবস্থা। ঠিক, এই যে তোমাদের গ্রুপে একজন ছিল, আমাকে ফোন করেছিল, অমর ফারুক মনে হয় সম্ভবত, সে ফোন করেছিল। তার আমি ইউটিউবে দেখলাম কি একজন পোস্ট করেছিল তার ভিডিওটা, সে সবই ভালো পেরেছে, প্রত্যেকটা আনসার সঠিক দিয়েছে। এখান থেকে এমনকি সে বারবার, যে ইতিহাসে অনার্স ছিল, সে কিন্তু বারবার করে সে আগুনের ব্যবহার আর চাকার ব্যবহার ভালো করে ডেমো করে গেছে। তো ওটাই ওকে দিয়েছিল করতে। ওকে বললো তুমি ইতিহাস থেকে, তোমার তো ইতিহাসে অনার্স, তুমি কি পড়াবে ইতিহাস থেকে? সে বললো স্যার আমি চাকার ব্যবহার পড়াবো। তো চাকার ব্যবহারটা আর শুনবো না, অন্য কিছু। স্যার তাহলে আমি আগুনের ব্যবহার পড়াই। হ্যাঁ ঠিক আছে পড়াও। সে আগুনের ব্যবহার পড়িয়েছে। আর তার সঙ্গে তাকে দুটো বানান লিখতে দিয়েছিল, একটা আশীর্বাদ বানান, আর একটা বানান তাকে লিখতে দিয়েছিল তোমার উচিত বলো, একটা স্যার আশীর্বাদ, উচিত বানানটা দিয়েছিল, হ্যাঁ উচিত। উচিত, হ্যাঁ হ্যাঁ, সে আমাকে বললো সে আশীর্বাদ বানানটা সঠিক লিখতে পারেনি, বাকি বললো যে আমি সমস্ত প্রশ্নের আনসার সঠিকভাবে সে দিয়েছি, তার কোনো অসুবিধা বাহ, হয়নি। তাহলে এগুলো কিন্তু সহজে কি বলতো, তার লাক ফ্যাক্টর করে অনেক সময়, কাকে কি প্রশ্ন করবে না করবে। দেখো ভালো লাগ। তোমাদেরও চিন্তা নেই, তোমাদেরও ভালো হবে, এত ভয় পাওয়ার কিছু নেই। স্যার একজনকে বলেছে ভাত আনো বড় বউ, এটা ডেমো দিতে। ভাত আনো বড় বউ, এইগুলো যদি সত্যি ডেমো দেয় না, মানে সত্যি কথা বলছি, আমাকে দিলে আমি হয়তো ঠিক ওই টাইমে পারবো না। হ্যাঁ স্যার, ফার্স্টে উপস্থাপন করবে কি করে, তো সেটাই ভাবছি। এরকম যদি ডেমো দেয় তাহলে সারেন্ডার করতে হবে স্যার, এটা আমার জানা নাই নাকি স্যার? তাছাড়া কিছু কিছু করার করার নাই নেই। স্যার। না, আর তাকে জানা যদি এই নেই না, ভাত এটা আনো বড় তো বউ যদি ইয়েতে ডেমো সহজ দিতে পাঠে দেয় আছে। না, মানে তাকে স্যার, ধরো মনে না, হচ্ছে হ্যাঁ স্যার সহজ পাঠে আছে না, ও ও ভাত ও সহজ ডাক পাঠে তো আছে, কিন্তু একটা আনসারে লাইন যে সেন্টেন্সে কি করে করা যাবে? ও তখন ভাত স্যার আনো। বলতে হবে যে খিদে পেয়েছে বলে ভাত আনতে বলছে। হবে। সেটা সবই বুঝলাম, কিন্তু এই সমস্ত অদ্ভুত জিনিস থেকে যদি ডেমো দিতে দেয়, স্যার তখন আমরা বলতে এটা হবে যে আগে খিদে পেয়েছে বলে ভাত না আনতে ডেমো বলছে বড় না, সেটা বউকে। না, ডেমো বলেছে। স্বরবর্ণগুলোকে নিয়েই হয়তো ডেমোটা শুরু করা যেতে পারে। স্বরবর্ণগুলোই শেখাতে হবে ও এর জন্যই হ্যাঁ, মাধ্যমে। ওটাকেই করেছে। হ্যাঁ, এই যে বলতে এই মুহূর্তে ওটা হবে মাথায় আমরা থাকে আগের না। দিন শিখেছি না, সেই আজকে টাইমে, সহজ কি শিখবো হ্যাঁ এবারে জানো, উপর থেকে আজকে আমরা কারগুলো এটা শেখানো শিখবো, যাবে। এরকম ভাবে শুরু করতে। এটা শুরু সেই করলে এরকম টাইমে করে হুট শুরু করতে করে হবে, যে মনে আগের দিন। আসে না গো, সেই টাইমে হুট করে মাথায় আসবে না, এতটা টেনশন হ্যাঁ কাজ করবে না, সেই টাইমে হুট করে সেই মাথায় আসবে মুহূর্তে না। সহজ পাঠে যেটা আছে এটা মনে থাকবে না। হ্যাঁ স্যার, বাড়িতে মানে মনে আসছে, কিন্তু ওইখানে মনে আসবে বলে তো মনে হয় না। হ্যাঁ ঠিক, এখানকার পরিবেশ আলাদা, ওখানকার পরিবেশ অনেক আলাদা। ওখানে গিয়ে সহজ জিনিস তুমি ভুলে যাবে। ওই যেমন আশীর্বাদ বানান, প্রত্যেকটা জায়গায় তো দেখো তুমি মায়ের আশীর্বাদ লেখা থাকে, তাই না? হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ। গাড়িতে তো লিখে রাখে সবাই, গাড়িতে মায়ের আশীর্বাদ। তো ও, এই এখানে আশীর্বাদ, মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, দেখেছি আশীর্বাদ মানে শব্দটি এতটা এতে। পরিচিত মানুষের, তবু কিন্তু সেখানে গিয়ে লিখতে পারে না। স্যার কোন ক্লাসের হচ্ছে বইটা? কোনটা? এটা ক্লাস 3, এখন ক্লাস 3, যে ক্লাস 3। ক্লাসটা আছে। কি দেখো কি দেখো, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দরকার নেই, এখান থেকে কোনো ডেমো দেবে না তোমাকে। হ্যাঁ ডেমো দিতে পারে, মানুষের শরীর সম্পর্কে আপনি পড়ান,
বুঝতে পেরেছো? তাহলে মানুষের শরীর থেকে তোমাকে যদি পড়াতে বলে, তাহলে তুমি কিন্তু আমাদের যে কি পড়াবে বলো তো? যে তুমি পড়াতে পারো যে ক্লাস 5 এর যে চ্যাপ্টারটা রয়েছে হাড়ের, এটা পড়াতে পারো। বা তুমি বা এগুলো পুরো কভার করতে পারো, যেমন মানুষের শরীরে কি কি রয়েছে, ঠিক আছে? কটি হাড় রয়েছে, হাত, পা, অঙ্গ, সবগুলো তুমি যদি ওভারঅল পড়াতে চাও সেটাও পড়াতে পারো, বা কোনো একটা টপিককে ধরে পড়াতে শরীরের যত্ন, স্যার পৌষ্টিক অঙ্গের তন্ত্র। যত্ন পড়ানো যাবে কি স্যার? শরীর বললে বলো। মানে দুটো অঙ্গ করে তার যত্ন যদি পড়ায়? হ্যাঁ, তবু হবে। তুমি কোনো দুটো অঙ্গ বললে, মানুষের অঙ্গ তুমি বলে যে জানো তো আমাদের শরীর দেখো, বা একটা ছবি আঁকলে, ঠিক আছে? এটা কি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে, হাত, এর পা, চোখ, নাক, কান, মুখ, এগুলো বললে, বলার পরে আজকে আমরা এই দুটি অঙ্গ নিয়ে, তাহলে এগুলো কি জানো? এগুলো হচ্ছে আমাদের শরীরের এক একটি অঙ্গ। আজকে আমরা এই দুটি অঙ্গ নিয়ে আলোচনা করব। কি কি বলতো? এই যে আমি তোমাদেরকে দেখছি, কি দিয়ে দেখছি বলতো? চোখ দিয়ে। আর এই যে তোমরা কথা বলছো, আমি কথা বলছি, তোমরা কি দিয়ে শুনছো? কান দিয়ে। তাহলে আজকে আমরা এই চোখ এবং কান সম্পর্কে ভালো করে জানবো। কি জানবে তো তোমরা? তাহলে এই কান এবং চোখ নিয়ে তুমি আলোচনা করলে, বোঝা গেল? হ্যাঁ স্যার, ডিটেলস। স্যার একটু যতটুকু স্যার সময় পেলে আলোচনা বলছি করলে। ওটা তো স্যার বলছি ওটা তো পঞ্চেন্দ্রিয় করলেই ওখানেই পাঁচটাই বোঝাতে বোঝাতে চলে হবে, যাবে। তবুও হবে, একদম ঠিক বলেছো। তুমি যদি পঞ্চ ইন্দ্রিয়টাকে পড়াও তবুও হবে, শরীরের যত্ন তবুও হবে, ঠিক অঙ্গ আছে? বললে এটা হবে। ওগুলোই বোঝা হবে। বা স্যার তুমি এটা চোখের যে কোনো কিছু শরীর যদি পড়ালেই বলে, হবে। তুমি যদি ভাবো যে মানুষের যে কঙ্কাল তন্ত্র রয়েছে, ঠিক আছে, সেটাও যদি পড়াতে চাও সেটাও হবে শরীর থেকে। প্রথমত তুমি একটা মানুষের ছবি আঁকবে, ঠিক আছে? ছবি এঁকে বাচ্চাদের দেখাবে, এবার এটা কি এটা কি, এবার তারপর তুমি যে কোনো, স্যার কঙ্কাল তন্ত্র নিয়ে স্যার হাড়গুলো বলা যেতে পারে, কঙ্কাল তন্ত্র হ্যাঁ, নিয়ে? যেটা ক্লাস 5 লেভেলে আছে। ও তো ডিটেলস দরকার নেই, ক্লাস 5 লেভেলে যেটা স্যার রয়েছে আলনা, ক্লাস রেডিয়াস, ফাইভের হিউমেরাস, হাতের হাড় হাড়ের আর পায়ের ছবিগুলো হাড় আঁকতে আছে। হবে? হ্যাঁ, ওইগুলোই তুমি পড়াবে। আলনা, রেডিয়াস যেগুলো রয়েছে হ্যাঁ আল্লাহ সেগুলো তুমি স্যার পড়াতে পারবে, বলছি, হিউমেরাস ফিমার। হ্যাঁ, সেগুলো এগুলো তুমি আছে পড়াতে তো পারবে। স্যার বলছি হাড়ের ছবিগুলো আঁকতে হবে? না না, সেইগুলো আঁকার দরকার নেই। তুমি জাস্ট একটা মানুষের ছবি আঁকলে মোটামুটি ভাবে, সেই মানুষের ছবি তো আমরা ভালো আঁকতে পারি না, সেই গোল মাথা করে দিয়ে হ্যাঁ, জাস্ট যা হলো পারলে আঁকলে, দিয়ে তুমি দেখিয়ে স্যার দিলে। যদি হাড়ের ছবিতে হাতের ছবি আঁকা হয় মানে হাতের হাতের হাড় ছবিটাই হলো, দেখাচ্ছে তো হ্যাঁ, হাতের হাতের মোটামুটি ছবি, মোটামুটি এঁকে। হ্যাঁ, হাতের ছবিটা আঁকলেই হবে। সে হাতের ছবিটা মোটামুটি এঁকে দিলে, দিয়ে এখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, বা তুমি মানে তো মোটামুটি আঁকবে। কান থেকে কনুই পর্যন্ত একটা আর কনুই থেকে ওপরে এলবো মানে হ্যাঁ, কবজি পর্যন্ত একটা এটা এরকম কিন্তু খুব করে ভালো এঁকে। ডেমো হবে, কারণ তুমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছো তোমার হাতের, তুমি দেখতে পাবে। হুম দেখো হুম তো সবাই জামাতুল হাতের, এই যে এইটা দেখো, এটা দেখতে পাচ্ছ সবাই, এই জায়গাটাকে কি বলা হয় বলো তো? আমাদের হাতের কোনোই বলা হয়। তাহলে এই যে আমাদের দেখো হাতটা ঘুরছে, সবাই তুমি এটা প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে করাতে পারবে। দেখো এই যে ঘুরছে, এটাকে কি বলা হয় বলো তো? হাতের কবজি বলা হয়। তাহলে এই যে কোনোই এবং কবজি থেকে কটি হাড় থেকে জানো? এই হাড়টির নাম কি তোমরা জানো? এইভাবে তুমি বাচ্চাদেরকে সুন্দর করে বোঝাতে পারবে, বুঝতে পারলে? স্যার জয়েনিং এর পয়েন্ট গুলো ক্রস যে কোশ্চেন কি লিগামেন্টে হতে জয়েন্ট পারে থাকে সেটা স্যার? বলতে হবে। যদি সময় পাও বলবে, সময় না পেলে দরকার নেই। এতটা কি সময় পাবে? স্যার ক্রস প্রশ্ন। কার্ডটা কিভাবে করা হবে? ক্রস কোশ্চেন, দেখো ক্রস কোশ্চেন এখান থেকে তো আনলিমিটেড হয় কোশ্চেন। এবার এখান থেকে কি করবে না করবে তো বলা মুশকিল, কারণ স্কেলেটন সিস্টেম কি ছোট্ট একটা জিনিস? নিশ্চয়ই না, অনেক বড় একটা জিনিস। ওনারা কি টপিক প্রশ্ন, হ্যাঁ, কম। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করার এখানে স্কোপ থাকে, প্রশ্ন অনেক হ্যাঁ জিজ্ঞাসা করতে পারে এখান থেকে, এই জন্য এগুলো। স্যার একটা স্যার একটা টপিক ধরুন ওরাই বলে দিল, হুম, তো সেখান থেকে হয়তো ডেমোটা কোনো মতে দিলাম, কিন্তু স্যার, এখান থেকে স্যার কোশ্চেন গুলো করলাম না, ক্লাসটা স্যার এগো, কতটা নেগেটিভ পড়বে? যার যেটা কোশ্চেন থাকে সেটা লাস্টে জিজ্ঞাসা করলে সুবিধা হয়। হ্যাঁ, সবাই ক্লাসে চলো সবাই আমরা মিলে আগে একটু, কথা হ্যাঁ, বললে তো একটু বইটাকে শেষ অসুবিধা, করিনি, সবার শেষে। ঠিক আছে, আমরা বইটা আগে শেষ করিনি। হ্যাঁ, কোন কোন টপিক গুলো ক্লাস 3 থেকে করবো আমরা একটু দেখে নিই, তারপর আলোচনা করবো। তাহলে এখান থেকে পঞ্চ ইন্দ্রিয় বা শরীর সম্পর্কে ডেমো দিতে পারবে তোমরা জিজ্ঞাসা করলে। তারপর দেখো মানুষের মতো যারা, দরকার নেই এখানে, এখান থেকে কোনো রকম প্রশ্ন আসবে না, বা দরকারও নেই ডেমো দেওয়ার মতো। ক্লাস 3 থেকে তেমন কিছু নেই, বুঝলে? এখান থেকে ইম্পর্টেন্ট একটা, আমাদের জীবের জলের রহস্য, খুব ভালো একটা টপিক, ঠিক আছে? জীবের জলের রহস্য থেকে ডেমো যদি দেয়, তাহলে এটা কিন্তু খুব সুন্দর করে একটা ডেমো দেওয়া যেতে পারে, বুঝতে পেরেছো? এই ডেমোটা তোমরা দিতে পারো, জীবের জলের রহস্য। এই ডেমোটা খুবই ভালো হবে, ডেমোটা দিতে পারলে। এটা রেডি করবে। আচ্ছা স্যার, বলো। একটা প্রশ্ন ছিল।
বলো বলো। স্যার বলছিলাম এই যে জীবের জলের রহস্য, এখানে বলে যেমন বিষয়টা আমি পড়েছি, তো সেখানে বলে জীবের জলের রহস্য মানে জীবের জল আসার কারণ কি, জলটা কি, সেগুলো মানে বলে দেওয়া হলো, কিন্তু এখানে কি ওইটা দেওয়ার দরকার আছে যে এই দেখো এটা জীব, জীবের এই অংশে তোমার এই স্বাদ অনুভূত হ্যাঁ হয় হ্যাঁ, বা অবশ্যই কোথায় বলবে টক, বলবে বলবে ওটা কি দেওয়া বলবে, হ্যাঁ বলবে, বলবো? কারণ না হলে ক্লাসটা আচ্ছা বেশি ভালো লাগবে না, ঠিক ওটা আছে? তাহলে তুমি আচ্ছা বলবে। দেখো আচ্ছা। তো, আমরা যে মিষ্টি খাচ্ছি, স্যার, মিষ্টির হুম, স্বাদটা আমরা কোথা থেকে পাই বলো তো? বাচ্চাদের দেখাতে পারো, হ্যাঁ হ্যাঁ জিভটা আঁকবে, একে হ্যাঁ। দেখাবে। এই যে আমরা লবণ আচ্ছা লবণ খাই না, এই যে মিড ডে মিলে রান্না হবে, তোমরা অনেক সময় বলো যে খাবারে আজকে লবণ হয়নি, বা অনেকদিন তোমরা বলেছো যে হুম খাবারে লবণ হয়ে গেছে। তোমরা কিভাবে বুঝেছো বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা জিভার সাহায্যে টেস্ট করে বুঝি। কিন্তু জিভার প্রতিটা জায়গায় কিন্তু লবণের স্বাদ পাই না। এর কিন্তু একটা নির্দিষ্ট জায়গা হুম আছে, তোমরা বলতে পারবে? তুমি দেখুন ছবির সাহায্যে বুঝিয়ে দেবে, এই জায়গাটা থেকে আমরা লবণ পাই, হুম। কোন জায়গাটা থেকে আমরা বিটার বা তেতো পাই। খুব সুন্দরভাবে বোঝানো যাবে এটা। আর স্যার তারপর তুমি পঞ্চ আরো বাচ্চাদেরকে ইন্দ্রিয় বলবে। পড়ানোর সময়, হ্যাঁ বলো। স্যার বলছিলাম পঞ্চ ইন্দ্রিয় পড়ানোর সময় দেখুন ওখানে একটা আছে যে চোখ নাক কান জিভ চামড়া মিলেমিশে পাঁচজন আমরা, সেখানে পঞ্চ ইন্দ্রিয় আমাদের শরীরের কোনগুলো সেইগুলো বোঝানো হচ্ছে। আবার আরেকটা হচ্ছে যে পঞ্চ ইন্দ্রিয়ের সারা সহজে বুঝতে পারা। কিন্তু আমি যখন আমি এটার ক্লাস নেবো বা এটা যখন আমি পড়াবো তখন তো আমাকে মানে সেগুলোর কার্যকারিতা দিয়েই তো আমাকে বোঝাতে হবে যে এই দেখো আমরা চোখের সাহায্যে কি করছি। তাহলে এখানে কাজ আর কোনগুলোকে বলে মানে মিলেমিশে যাচ্ছে, তো তাহলে এটা কিভাবে কি হবে একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে ডেমো মানে কি, সে কাজ, সে টপিক করে নাম আলাদা হতে পারে, জিনিসটা একই, সেম। পঞ্চ ইন্দ্রিয় মানে পাঁচটা ইন্দ্রিয়কে বাচ্চাদেরকে বোঝাতে হবে, এবং তাদের কি কি কাজ আছে সেটা তোমাকে বোঝাতে হবে। এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় কথা, বুঝলে? পঞ্চ ইন্দ্রিয় বলতে কোনগুলো কি কাজ এবং কোন কোন জিনিসগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলে, সেগুলোকে বোঝানো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় কাজ। তাছাড়া এখান থেকে কিছু নেই। স্যার অঙ্কন এখানে স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার বলো, পঞ্চেন্দ্রিয় হ্যাঁ সম্পর্কে। বলো। বলছি স্যার বলছি স্যার একটা স্টুডেন্ট ধরুন চোখে দেখতে পায় না, আর একজন ধরুন কানে শুনতে পায় না, তাহলে তাদেরকে কিভাবে ওই বাস্তব উদাহরণের সাহায্যে কিভাবে শেখাবো পঞ্চেন্দ্রিয়টা? আচ্ছা, একজন স্যার শিশু, কোশ্চেন মানে বলো, করেছি। একজন শিশু কানে শুনতে পায় না, আর একজন একজন শিশু শিশু চোখে। কানে শুনতে পায় না, হুম, দেখতে পায় না। তাহলে তাকে টাচ করে কোনো কিছু বাস্তব উদাহরণ, যে জিনিসটা পড়াচ্ছি যদি আমার সেটা কোনো মডেল হয় তাহলে খুব ভালো হয়। বাচ্চারা টাচ করে দেখবে, স্পর্শ করে দেখবে। যে চোখে দেখতে পারে ওই না জন্য সেও তো টাচ স্যার অনুভব করতে ব্রেইল পারে। এই স্যার পদ্ধতিতে স্যার পড়াতে হবে, ব্রেইল পদ্ধতিতে বলতে হবে। না স্যার এই পঞ্চ ইন্দ্রিয়ের ধারণাটাই বলবো, মানে আমি তো আমরা যে বলি সেটাই না বলছি, চোখে কি দেখতে পাচ্ছি। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোনটা পড়ছে? টাচ পড়ছে। সে তো চোখে দেখতে পায় না, সে চোখে দেখতে পায় না, সে তো কানে শুনতে পায়। স্যার তো ঠিক বলছেন, হ্যাঁ। যে চোখে, হ্যাঁ স্যার। সে এমনটা তো নয় সে চোখেও দেখতে পায় না কানেও শুনতে পায় না, এমনটা তো নয়। সে চোখে দেখতে পায় না, সে তো কানে শুনতে পায়। তাহলে আমার ভয়েসটা শুনছে, এবং তাকে আমি টাচ করা জিনিসটা দেবো, যে জিনিসটা আমি বাচ্চাদেরকে পড়াবো সেটা যাতে সে হাতে টাচ করে বুঝতে পারে, ফিল করতে পারে। বোঝা হ্যাঁ, গেল? যে শেপটা হ্যাঁ, এরকম, হ্যাঁ। যেমন ধরো আমি বাচ্চাদেরকে টাকা পয়সার ধারণা দিচ্ছি, তাহলে তাকে আমি কি করব, যে এখন তো আমাদের দোকানে অরিজিনাল টাকা থাকলে অরিজিনাল টাকা, বা এখন যে বর্তমানে যে দোকানে আচারে যে ডুপ্লিকেট টাকাগুলো পাই, সে টাকাও নিয়ে যেতে পারি আমি। বা আমার পকেট থেকে যদি একটা টাকা বের করে, বা আমি একটা কয়েন বের করে বাচ্চাকে দিতে পারি। দেখো তো, এই যে কাগজের মতো দেখতে পাচ্ছ, এটাকে বলছি টাকা, আর এটাকে বলছি আমরা পয়সা। সেটাকে দেখাতে পারি আমি স্পর্শের মাধ্যমে। হ্যাঁ, স্পর্শেন্দ্রিয় তাদের প্রখর হয় তাদের যারা চোখে। তারা তো টাচ করতে পারবে, বা যার সে চোখে দেখতে পারে না, সে তো শুনতে পারবে। আর যে ধরো শুনতে পায় না, চোখে দেখতে পায়, তাকে তো টাচ করার ব্যাপারটা আসছে না। সে তো চোখে আমাদের দেখে তো গ্রামে জিনিসটা বুঝতে পারছে। হ্যাঁ, চোখে দেখে তো সে হ্যাঁ বুঝতে পারছে জিনিসটা। স্যার বলছি যে মুক আর বোবা শিশুদের কি আমাদের কি মানে আমরা যে বিদ্যালয়ে পড়ি ইনক্লুসিভ এডুকেশনে কি একই বিদ্যালয়ে আমরা শিক্ষা দিতে পারবো? মানে আমরা আমরা অ্যাজ এ টিচার মুক আর বোবা আচ্ছা শিশুদের কি কি আচ্ছা, শিক্ষা এক দিতে মিনিট, পারবো? এবার এক মিনিট। দেখো, ইনক্লুসিভ এডুকেশনে তারাই ভর্তি হতে পারবে যারা আংশিক প্রতিবন্ধী। বোঝা গেল? যারা স্যার আংশিক, মানে যারা একদম পুরোপুরি প্রতিবন্ধী, তাদেরকে আমরা কিন্তু সাধারণ বিদ্যালয়ে পড়াতে পারবো না। কারণ তাদের তো আমার, স্পেস ভালো করে বোঝো, তাদের একটা জন্য স্পেশাল বাচ্চা, বিদ্যালয় থাকে তো। একটা বাচ্চা ধরো সম্পূর্ণ অন্ধ, আমাদের যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে সে ধরনের কিন্তু টিএলএমস বা তোমার যে উপকরণ দরকার সেগুলো কিন্তু থাকে না। যেমন একটা বাচ্চা চোখে দেখতে পায় না, তাকে ব্রেল পদ্ধতিতে পড়াতে হবে, তার জন্য অঙ্ক করার জন্য স্টাইলিশ পেন লাগবে, সেগুলো কিন্তু আমাদের থাকে না, সেহেতু তাকে পড়াতে পারবো না। যে বাচ্চা হালকা চোখে দেখতে পায় না, মানে হয়তো
ঝাপসা দেখছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, তাকে সামনে বসিয়ে তাকে বড় বড় আমি বোর্ডের অক্ষর লিখিয়ে বাচ্চাটাকে পড়াতে পারবো। কিন্তু যে বাচ্চা একেবারেই অন্ধ, যে বাচ্চা একেবারেই চোখে দেখতে পায় না, তাকে সাধারণ বিদ্যালয়ে কখনো সম্ভব নয়, তাকে স্পেশাল এডুকেশনে ভর্তি করতে হবে, স্পেশাল ওদের স্কুলে। পঠন পদ্ধতি সম্পূর্ণ তাদের আলাদা। জন্য আলাদা যে টিচার, তাদের জন্য আলাদা টিচার নিয়োগ হয়, স্পেশাল এডুকেটর, তারাই পড়াবে। স্যার এত কোশ্চেন করলে আমাদের টাইম নেই, এতটা বাচ্চা টাচ্চা রেখে আমরা ক্লাস করতে আসছি। আপনি আগে আপনার ডেমোটা দিন, তারপরে ওদের তোমরাই তো কোশ্চেন থাকে করছো, ওরা শেষে করবে। তোমরাই তো প্রশ্ন করে আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করেছো, আমি কি হয় করবো না বলো? স্যার, মাঝখানে বাধা দিচ্ছ কেন? আপনি স্যার কোনো কথা উত্তর দিবেন না এখন। আচ্ছা শোনো, ঠিক আছে, আমি এটা বুঝিয়ে দিই, তারপরে যার যা প্রশ্ন উত্তর থাকবে তখন আমরা করবো। হ্যাঁ, কোন কোন টপিকগুলো ডেমো দেবে একটু দেখে নাও। তাহলে জীবের জলের রহস্য, এটা কিন্তু ভালো করে একটু রেডি করবে, এখান থেকে ইন্টারভিউ কিন্তু ডেমো জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই আমরা আর কি রয়েছে। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে আমরা যে প্রতিদিন যে খাবার খাই, সেই খাবারের তালিকায় শাক পাতার কি প্রয়োজনীয়তা রয়েছে, মানে ভেজিটেবলের কি প্রয়োজনীয়তা রয়েছে, বাচ্চাদেরকে আপনি কিভাবে বোঝাবেন। বোঝা গেল যে আমরা তো প্রত্যেকে মাছ মাংস খেতে ভালোবাসি, বাচ্চারা তো বেশিরভাগই মাছ মাংস খেতে ভালোবাসে। তো আপনি বাচ্চাদেরকে যে শাক পাতা খেলে কি কি উপকার হবে, এই বিষয়ে আপনি বাচ্চাদেরকে কিভাবে ডেমো দেবেন, এই টপিকটা কিন্তু রেডি করবে। মানে আমাদের খাবারের তালিকায় শাক পাতার গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেজিটেবলের গুরুত্বটা কি। বা কারণ শাকসবজির প্রয়োজন। হ্যাঁ, একদমই তাই, কারণ বাচ্চারা কিন্তু মাছ মাংস ছাড়া খেতে চায় না, ওরা সবসময় মাছ মাংসকেই প্রেফার করে। তো সেই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো, খাদ্যের ভালো মন্দ দরকার নেই এখান থেকে, এটা ক্লাস 4-এ করেছো। তারপর এই তো একই জিনিস, শাকসবজি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই যে ভেজিটেবল মানে শাকসবজি, খাবারের তালিকায় শাকসবজি নিয়েই তোমাকে পড়াতে বলছে, একই জিনিস। শাক পাতার তরকারি খাওয়া ক্ষতি, সেই একই টপিক যেটা আমি বলে দিলাম তোমাদেরকে, কারণ হেডলাইনগুলো আলাদা, কিন্তু সব পড়ানোর পদ্ধতি, সব কন্টেন্ট সবই কিন্তু সেম। শাক পাতার গুরুত্বটাকে বাচ্চাদেরকে বোঝাতে হবে, অর্থাৎ ভেজিটেবল খাওয়ার কি কি গুরুত্ব রয়েছে সেগুলো বোঝাতে হবে। কোন কোন ভেজিটেবল আমরা কোন কোন ঋতুতে খাবো, কোন কোন ভেজিটেবল থেকে আমরা কি কি উপকার পাবো, ভিটামিন পাবো, মিনারেলস পাবো, সেগুলো বাচ্চাদেরকে সুন্দর করে তুলে ধরতে হবে একটা চার্টের মাধ্যমে। তোমাকে একটা ইন্টারভিউ যদি প্রশ্ন করে, আচ্ছা আপনি যখন এই টপিকটা পড়াবেন তখন আপনি বাচ্চাদেরকে কি কি টিএলএম ইউজ করবেন, তো তখন তুমি বলবে যে স্যার আমি বাচ্চাদেরকে এটা চার্টের মাধ্যমে বোঝাবো। ঠিক আছে, চার্ট বা বিভিন্ন ছবির সাহায্যে আমি বাচ্চাদেরকে জিনিসটা বোঝাবো, বিভিন্ন ছবি, শাকসবজির ছবির মাধ্যমে। আরেকটা বলা যায় তো কিচেন গার্ডেন থেকে স্যার? হ্যাঁ, কিচেন গার্ডেনে তুমি বলতে পারো, যদি কিচেন গার্ডেন আমার বিদ্যালয়ে থাকে স্যার, হ্যাঁ এটা বলতে পারো যে যদি স্যার আমার এই বিদ্যালয়ে যদি কিচেন গার্ডেন অ্যাভেলেবেল থাকে, কারণ প্রত্যেকটা বিদ্যালয়ে তো কিচেন গার্ডেন থাকে না, যদি আমার স্যার বিদ্যালয়ে কিচেন গার্ডেন থাকে সেক্ষেত্রে আমি স্যার কিচেন গার্ডেনে নিয়ে যাব বাচ্চাদেরকে, বা সেখানে তো নিয়ে গিয়ে আমি প্রত্যক্ষভাবে তাদেরকে সবজিগুলোর সঙ্গে পরিচয় করে সেগুলো বোঝাবো, বলতে পারো। তারপর দেখো, তারপর চলে আসো এখান থেকে সোজা ফল খাওয়ার সুফল কুফল, খুব ভালো একটা টপিক। ঠিক আছে, এটা কিন্তু ডেমো আকারে তোমরা দিতে পারবে, এটা কিন্তু রেডি করবে, লিখে রাখো টপিকগুলো। ফল খাওয়ার সুফল কুফল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কুফল তো হয় না, স্যার এটা কোন সুফল, ক্লাসের বই? ক্লাস 3 এটা। ফল খাওয়ার সুফল, কুফল তো ক্লাস হয় না, 3? ফল খেলে তো কুফল হবে না, ফল খাওয়ার সুফল, হ্যাঁ ক্লাস 3। ঠিক আছে, ক্লাস 3-তে বেশি ডেমো নেই, এই কটা রেডি করলে কিন্তু হয়ে যাবে। ফল খাওয়ার সুফল, এটা একটা রেডি করবে, এগুলো রেডি করবে। আমি নেক্সট দিন অর্থাৎ কালকে তোমাদের আবার নিব এই টপিকের উপরে, র্যান্ডমলি জিজ্ঞেস করব। তারপর দেখো, যেসব ফল খাওয়ার নয়, মানে ওই যে ফল খাওয়ার যে সুফল কুফল, সেখানে কিন্তু এই বিষয়টা তুমি তুলে ধরতে পারো। তাহলে কোন কোন ফল আমরা খাবো না বলো তো, কোন কোন ফল খাওয়া আমাদের জন্য শরীরের স্বাস্থ্যের জন্য ঠিক নয়, সেগুলো তুমি বলতে পারো কিছু ফল, যে এগুলো ফলই ঠিকই কিন্তু আমাদের খাবারের উপযুক্ত নয়, এই সমস্ত ফলগুলো, সেগুলো তুমি বলতে পারো। তারপর দেখো, এখানে আমি বলেছিলাম ক্লাস 4-এ খাবার, প্রাণীজ খাবার, উদ্ভিজ্জ খাবার, আমি ক্লাস 4-এ বলে দিয়েছিলাম একই টপিক। প্রাণীজ খাবারের উপরে ডেমো দিতে বলতে পারে, উদ্ভিজ্জ খাবারের উপরে ডেমো দিতে বলতে পারে, আবার তোমাকে প্রাণীজ খাবার এবং উদ্ভিজ্জ খাবার দুটোর ওপরে একসঙ্গে প্যারালেলি ডেমো দিতে বলতে পারে। তাই এখান থেকে কিন্তু এই বিষয়টা রেডি করবে। একই জিনিস, এটা হচ্ছে কি তোমার প্রাণীজ খাবার, দুধ দই ছানা, একই জিনিসের মধ্যে চলে আসছে।
তারপরে তারপরে এখান থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে যে বর্তমানে যে ফাস্ট ফুড, বোঝা গেল, বর্তমানে যে ফাস্ট ফুড আমাদের রয়েছে, আমরা বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খেতে ভালোবাসে। তো ফাস্ট ফুড খাওয়ার যে মানে ক্ষতিকারক দিকটি আপনি বাচ্চাদের কিভাবে বোঝাবেন? লিখে রাখো টপিকটা, বাচ্চাদেরকে ফাস্ট ফুড খাওয়ার যে ক্ষতিকারক দিক সেটি আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন, এই টপিকটা ডেমো আকারে রেডি রাখবে। ঠিক আছে, এটাও তোমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে, কারণ এটা খুবই প্রাসঙ্গিক একটা টপিক। কারণ বাচ্চারা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খাবার বা তেলে ভাজা খাবার বলো বা প্যাকেটজাত খাবার, যদি তোমাদেরকে প্যাকেটজাত খাবার বলে সে একই রকম ভাবে বোঝাবে। ঠিক আছে, শুধু একটু ধারণাটাকে চেঞ্জ করে দেবে তাহলেই হবে। বাচ্চারা প্রচুর পরিমাণে কুরকুরি প্যাকেট খায় বা প্যাকেটজাত বলতে খাবার খায়। খাবারের অপকারিতা। হ্যাঁ, এই যে তোমার প্যাকেটজাত খাবার যে খাচ্ছে বাচ্চারা, এই যে বাচ্চারা এ তো আহ, তারা তো কারো কথা শুনতে চায় না, তারা খেতেই ভালোবাসে। তো আপনি কিভাবে তাদেরকে এই বিষয়ে সতর্ক করবেন, এটা একটু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তোমাকে অবশ্যই এটা রেডি করে দিতে হবে। সবাই লিখে রেখো টপিকগুলো, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর আগুনের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, যাদের ইতিহাসে অনার্স রয়েছে তারাও পড়তে পারো, আর যাদের অন্যান্য রয়েছে তারাও পড়তে পারো। ঠিক আছে, যাদের ভূগোলে অনার্স তাকে বলতে পারে যে আপনি একটা ইতিহাস থেকে ডেমো দেন, বোঝা গেল? তাহলে তুমি দিতে পারো আগুনের ব্যবহার, পাথরের ব্যবহার, চাকার ব্যবহার, এগুলো তুমি দিতে পারো। স্যার তার আগে একটা চলে গেল, দুধ দই ছানা ওইটা। ওই যে বললাম প্রাণীজ খাবার, ঠিক আছে, প্রাণীজ খাবারের ডেমো যদি দিতে বল তাহলে ওটা নিয়ে আসবে। আর দুধ দই ছানা থেকে তোমার তেমন কিছু ডেমো নয়, প্রাণীজ খাবারের মধ্যেই চলে আসছে ওটা। তোমাকে যদি বলে যে প্রাণীজ খাবারের মধ্যে ডেমো দাও, তখন তুমি ওটা তুলবে যে আমরা প্রাণীজ খাবার কি কি থেকে পাই, মাছ দুধ দই, এগুলোকে আমরা প্রাণীজ খাবার বলি। ঠিক আছে, এগুলো এক্সাম্পল হিসাবে ভালো হবে। হ্যাঁ, সবাই লিখে রাখবে, দিয়ে গ্রুপে একটু লেখাটা পোস্ট করে দেবে, তাহলে সবার সুবিধা হবে। থালা বাসন দরকার নেই। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্টারভিউ করেছিল, আমি শুনেছিলাম, আমি যদিও সময় পাই না দেখার তোমাদের। আম, প্রশ্ন করেছিল কোন কোন খাবারগুলো বিদেশ থেকে আমাদের ভারতে এসেছে। বোঝা গেল, কোন কোন খাবারগুলো বিদেশ থেকে আমাদের ভারতে এসেছে, বা কোন কোন শাকসবজিগুলো বিদেশ থেকে আমাদের ভারতে এসেছে। এটা ইন্টারভিউ করেছিল প্রশ্নটা, এখান থেকেই হ্যাঁ স্যার করেছিল। করেছিল হ্যাঁ না? স্যার, বইয়ের মধ্যেই তো লেখা আছে কিছু। হ্যাঁ, বইয়ের মধ্যে রয়েছে, এগুলো একটু পড়বে, এগুলো একটু পড়ে যাবে। বই পড়া যদি সময় না পাও, দেখবে একটা আমি জিস্ট আকারে নোটস দিয়েছি, সেটাও পড়ে যাবে অন্তত। ঠিক আছে, ইভিএস এর ওপরে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ইভিএস এর নোটস দেওয়া আছে, একবার চোখ বুলিয়ে যাবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। তারপরে ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভারতের কৃষিকাজ, আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন ভারতের কৃষিকাজ সম্পর্কে ডেমো। ঠিক আছে, এটা কিন্তু সুন্দর করে পড়ানো যেতে পারে। বেসিক, যেমন ভারতের কৃষিকাজ কিভাবে, কখন কি ধান হয়, গম হয়, পাট হয়, এই যে বাচ্চাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে। ঠিক আছে, তারপরে তুমি বাচ্চাদেরকে খারিফ ফসল, যেটা রবি ফসল, এটা পড়াতে পারো, বোঝাতে পারো। অর্থাৎ অল্প অল্প করে বিষয়গুলো তুলে ধরবে, খুবই অল্প অল্প করে তুলে ধরতে হবে। ভারতের কৃষিকাজ সম্পর্কে বাচ্চাদের আপনি কিভাবে ধারণা দেবেন, বা তুমি বলতে পারো যে কৃষিকাজ সম্পর্কে আপনি বাচ্চাদেরকে কিভাবে ধারণা দেবেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে কৃষিকাজের ধারণা আপনি বাস্তবে বাচ্চাদেরকে কিভাবে প্রয়োগ করে দেখাবেন, প্রশ্ন যদি এরকম করে যে কৃষিকাজের ধারণা আপনি বাচ্চাদেরকে কিভাবে বাস্তবে প্রয়োগ করে দেখাবেন, তখন কি বলবে যে স্যার আমার যদি পসিবল হয় বিদ্যালয়ে, কিচেন গার্ডেনের কথা বলবো। হ্যাঁ কিচেন গার্ডেনের কথা বলবে, তখন স্যার কিচেন গার্ডেনে যে সমস্ত সিজন ওয়াইজ শাকসবজিগুলো চাষ সবজি করা চাষ হয়, করে। সেক্ষেত্রে আমি বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু স্যার কিচেন গার্ডেনটিকে পরিচর্যা করব। সেক্ষেত্রে সেখান থেকে স্যার বাচ্চারা প্র্যাকটিক্যাল ধারণা কিন্তু পাবে, কখন বীজ রোপণ করতে হয়, বীজ রোপণ করার পরে কিভাবে পরিচর্যা করতে হবে, ঠিক আছে, কখন সার দিতে হবে, কখন জল দিতে হবে, এগুলো কিন্তু বাচ্চারা প্র্যাকটিক্যালি দেখতে পারবে কিচেন গার্ডেন থেকে। এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, এখান থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছিল, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইগুলো একটু ভালো করে তোমরা পড়ে যেও, বইগুলো কিন্তু পড়ে যেও, বইগুলো থেকে প্রচুর প্রশ্ন করছে এই বইগুলো। যেমন আলু অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে, টমেটো অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে, আম আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে, লঙ্কা অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে, আনারস অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে, গোলমরিচ আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে। এগুলো কিন্তু একটু পড়ে যাবে, এগুলো থেকে ইন্টারভিউ প্রশ্ন করছে।
এই যে এটা যে একই জিনিস আগুনের ব্যবহার, ঠিক আছে, এই যে আগুনের ব্যবহার একই, বা ধরো পশুপালন এবং আগুনের ইতিহাস, অতটা ইম্পর্টেন্ট নয়, সেই যেটা আগুনের ব্যবহার ওটাই ইম্পর্টেন্ট, জাস্ট একটু ধারণা রাখলে এখান থেকে হবে। একটা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে রাখি যে দাবানল, দাবানল বাচ্চাদেরকে আপনি কিভাবে বোঝাবেন, জিজ্ঞাসা করতে পারে যে দাবানলের ধারণা আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন, ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে। দাবানল মানে বুঝতে পারছো, জঙ্গলে যে আগুন লেগে যায়, ডালে ডালে ঘর্ষণ লেগে, সেটা কি বলে দাবানল। তো দাবানলের ধারণা আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন, খুব সুন্দর একটা টপিক। এখানে তুমি কি করবে, বোর্ডে দুটো ছবি আঁকবে, কয়েকটা জঙ্গলের ছবি আঁকবে, যে বাচ্চাদেরকে বোঝাবে যখন যে ঝড় হয়, দেখেছো না ঝড় হয় আমাদের, তো ঝড়ের সময় কি হয়, ডালগুলো ভেঙে যায়, বা একটা গাছের সঙ্গে আরেকটা গাছ প্রচুর জোরে ঘর্ষণ খায়। আচ্ছা তোমরা দেখেছো না যখন আমাদের মেঘটাকে প্রচুর জোরে মেঘটাকে, কেন মেঘটাকে বলো তো, কারণ মেঘে মেঘে ঘর্ষণ লাগে বলে মেঘটাকে। ঠিক তেমনি যখন প্রচুর পরিমাণে ঝড় হয়, বাতাস বয়, তখন কি হয় বলতো, এই যে গাছের ডালগুলো একটা ডাল আর একটা ডালের সঙ্গে কি হয়, বারবার ঘর্ষণ হয়। এবার দেখো জঙ্গলেতে সব গাছ তো মানে কাঁচা থাকে না, অনেক গাছ তো কি থাকে, শুকনো থাকে, মরা গাছও থাকে, সেগুলো যখন ঘর্ষণ লাগে তখন কি হয়, সেই জায়গাটা উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। আচ্ছা তোমরা দেখো তো, তোমাদের হাতটা বের করো সবাই, হাতের ওপরে তালু দিয়ে তোমরা ঘষো তো দেখি, প্র্যাকটিক্যালি দেখাবে, ঘষো, কি মনে হচ্ছে, গরম লাগছে না। এইভাবে যখন তুমি অনেকক্ষণ ঘষতে থাকবে তখন কি হয় বলতো, তোমার এই জায়গাটা কিন্তু পুড়ে যাবে। ঠিক তেমনি ঝড় হলেও কিন্তু গাছেদের ডালগুলো একটা ডালের সঙ্গে আরেকটা ডাল ঘর্ষণ খায়, যার ফলে কি হয়, সেখানে আগুনের ফুলকি তৈরি হয়। এবার সেই আগুনের ফুলকিটা কি হয় বলতো, ওখানে যে শুকনো পাতা থাকে, সেই শুকনো পাতার সঙ্গে সংযোগ হয়ে কিন্তু আগুন ধরে যায়। এবার আগুন ধরে কি হয়, জঙ্গলে কিন্তু আগুন লেগে যাবে। জঙ্গলে আগুন লেগে যাওয়ার এই ঘটনাটাকে কি বলে জানো, এটাকে বলা হয় দাবানল। বুঝিয়ে দিলে। এবার তুমি বলতে পারো যে এই দাবানলের ফলে তাহলে কি কি হয় বলো তো। এবার তুমি জিজ্ঞাসা করলে তাহলে বনে যদি আগুন লেগে যায় কি কি হতে পারে, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে, বাহ তুমি ঠিক বলেছো, হ্যাঁ পুরো জঙ্গল পুড়ে যাবে। তারপর জিজ্ঞাসা করলে যে জঙ্গলে যে সমস্ত পশু পাখি থাকবে তারা মারা যাবে, মাটির উর্বরতা শক্তি কমে যাবে, এগুলো বলবে, পরিবেশ দূষণ ঘটবে, এগুলো তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো দাবানলটা, পারবে স্যার তো? খুব ভালো হয়েছে। হ্যাঁ স্যার খুব সুন্দর বললেন, খুব সুন্দর হয়েছে। এভাবে জাস্ট একটু আমি বলে দিলাম, এবার নিজেরা একটু নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রেডি করো এই টপিকটাও। যদি ধরো এটা, এবার দেখো এটা একটা তোমার কি বলতো ইউনিক টপিক, তোমাকে বলো যে আপনি কি পড়াবেন পড়ান, স্যার তো আমি এক মিনিট, তোমাকে ধরে বললো যে আপনি কি পড়াবেন পড়ান, তোমাকে একটা অফার করলো যে নিজের পছন্দ মতো, তাহলে তুমি দাবানলের কথা বলো, আমি গ্যারেন্টি বলছি তোমাকে বলবে না শেয়ার যে টপিকটা চেঞ্জ করুন, কারণ আমি শিওর এই টপিক কেউ পড়ায় না। একদম স্যার, ইতিহাস থেকে বললে আমি এই টপিকটাই নির্বাচন করব। বোঝা গেল, এই টপিক কেউ পড়ায় না, কেউ পড়ায় না, এখন পর্যন্ত ইন্টারভিউ কেউ দেয়নি। তুমি যদি বলো স্যার আমি স্যার দাবানল পড়াবো, বাচ্চাদেরকে দাবানল কিভাবে হয় তার ধারণা দেবো, আমি শিওর যে তোমাকে বলবো ঠিক আছে পড়ান পড়ান পড়ান, ওদের একটা শোনার আগ্রহ থাকবে। হ্যাঁ, নিষেধ করবে না। বোঝা গেল, এই যে আগুনের ব্যবহার বা অনেকে ডেমো দিচ্ছে, চাকার ব্যবহার অনেকে দেবে, কিন্তু দাবানলের ব্যবহার কেউ দেবে না, তাই এটা আমি বলবো তোমরা রেডি করো, ঠিক আছে। স্যার এটা কি ইতিহাসের টপিক হিসেবে দেওয়া হ্যাঁ, যেতে বলতে পারে? পারো এই ইতিহাসের টপিক হিসেবে দাবানলটা বলতে পারো। স্যার ইতিহাসের এটা দেওয়া যাবে তাই তো? স্যার ইতিহাস কি বললেন? ভূগোল দুটোতে হবে। এটা ইতিহাস, দাবানল ইতিহাস বলতে বলা যায় না তেমন একটা, কারণ এটা তো বর্তমানে দাবানল হচ্ছে, কারণ ইতিহাস মানে কি, ইতিহাস মানে যেটা হ্যাঁ হ্যাঁ প্রাচীনকালে হ্যাঁ, ঘটে একটা গেছে। প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ বা এরকম প্রাকৃতিক টাইপের বলা দুর্যোগ, যেতে পারে। ঠিক। পরিবেশ তোমাকে যদি হ্যাঁ এ এটা তো হ্যাঁ তোমাকে যদি একটা ইন্টারভিউ প্রশ্ন করে যে আপনি প্রাকৃতিক দুর্যোগের ধারণা আপনি কিভাবে দেবেন, ভালো করে বোঝো। এখান থেকে একটা টপিক হয়, মাইক টপ করে শোনো, মাইক টপ করে শোনো। তোমাকে যদি বলে যে প্রাকৃতিক দুর্যোগের ধারণা আপনি বাচ্চাদেরকে কিভাবে দেবেন, তো তুমি এই প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে জিনিসটা বোঝালে, তার উপরে ভিত্তি করে তুমি দাবানলটাকে বোঝাতে পারো পার্টিকুলারলি, খুব ভালো হবে। ঠিক আছে, এটাকে হ্যাঁ ইতিহাস স্যার। বলা যায় না, কারণ ইতিহাস তো যেটা অতীতকালে ঘটে গেছে সেটা ইতিহাস, কিন্তু এটা তো আমাদের বর্তমানেও ঘটে চলেছে, প্রতিনিয়ত দেখি যে দাবানল হচ্ছে। ঠিক আছে, স্যার তাহলে কি এখানে বলো। অন্য কোনো কারণ আছে? শুধু কি শুকনো ডালে তাতে আগুন লাগে নাকি অন্য আরো কারণ আছে? হ্যাঁ, জঙ্গলে, মানুষও করতে পারে, মানুষের ভুলের জন্য হয় না। জঙ্গলে অনেক সময় আগুন ভুল লাগার, হয়। পরে বাজ পড়ে পড়ে আগুন লেগে যায়, অনেক সেটাও সময় তো বিদ্যুৎ বাজ পড়ে হ্যাঁ
জঙ্গলে আগুন বিদ্যুৎ লাগার অনেক চমকে কারণ বিদ্যুৎ গাছ নষ্ট হয়ে যায় দাবানলের কারো ফলে, শোনা যে যায়নি। অনেক তুমি গাছ কোনো নষ্ট স্যারকে হয়ে বলতে যায়, দাও। মানুষের ভুলের জন্যও যে অনেক সময় অনেকে পিকনিক করতে গিয়ে আগুন ধরে যায়, তো সেই সব বিষয়গুলো রিলেট করানো যেতে পারে এর সাথে। হ্যাঁ না না, দাবানল এটা বলে না, মানুষ সৃষ্টটা দাবানল না, দাবানল হলো গাছের ডালে ডালে ঘর্ষণটাই। প্রাকৃতিক দুর্যোগ, এটা প্রাকৃতিক প্রাকৃতিক যেটা দুর্যোগ, অর্থাৎ ধরো ই আর হয় না দাবানলটা বজ্রপাত, তো আরো মানুষের আশেপাশে হয় না, এটা গভীর জঙ্গলে হয়। হ্যাঁ, এই তো বজ্রপাতের রিসেন্টলি কারণেও কিছু কিন্তু বছর আগে হয়েছিল। বিদ্যুতের সময় বাজ পড়ে হয়ে থাকে, বাজ পড় আর হ্যাঁ, বাজ আমার পড়ে আর যেটা আমি ঘর্ষণের যেটা মাধ্যমে জানি, হয়ে থাকে। হয়তো ভুল হতে পারে, যে যখন অনেক গাছ এরকম একসাথে পুড়ে যায় সেটাকেই দাবানল বলে। এবার সেটা প্রাকৃতিক কারণেও হতে পারে, মনুষ্য সৃষ্ট কারণেও হতে পারে, আমি এটাই জানি। ভুল হতে পারি আমি, কিন্তু আমার এটা জানা আছে। হ্যাঁ বনের জঙ্গলকে দেখো, দাবানল বনের হচ্ছে জঙ্গল। বনের মানে কিছু কিছু বনের বা জঙ্গলের আগুনটাকে দাবানল বলা হয় বেসিক্যালি, ঠিক আছে? তো দাবানলটা কিন্তু তোমার গাছের ঘর্ষণের ফলে হতে পারে, দ্বিতীয়ত হতে পারে তোমার কি বলবো, তোমার বজ্রপাতের কারণে হতে পারে, ঠিক আছে? অগ্নুৎপাতের কারণে মানুষের হতে পারে স্যার। অসচেতনতার ঠিক কারণে বলেছো, হবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হতে পারে। যখন তুমি ডেমোটা দিচ্ছ তখন গুগলে একবার সার্চ করে নেবে যে দাবানলের কারণগুলো কি কি, ঠিক আছে? কারণ এই বইয়ে তো হ্যাঁ, অত ওই ডিটেলস লেখা নেই, গুগলে একটু সার্চ যে করে নিলে অনেক ডিটেলস পেয়ে যাবে তথ্য। যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে সেখানে যদি জঙ্গল থাকে তবে। হুম, চলো নেক্সট চলো। এখানে তেমন একটা রং বেরঙের পোশাক অতটা ইম্পর্টেন্ট নয় এটা। এটা ইম্পর্টেন্ট, পোশাকে যাই চেনা, ঠিক আছে? যে পোশাকে যাই চেনা, যে প্রত্যেকটা পেশার জন্য যে আলাদা আলাদা ইউনিফর্ম রয়েছে, ঠিক আছে? পোশাকে যাই চেনা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ডেমো আকারে রেডি করবে তোমরা। পোশাকে যাই চেনা, প্রত্যেকের যে আলাদা আলাদা যে ইউনিফর্ম রয়েছে সেই ইউনিফর্ম সম্পর্কে একটা ডেমো রেডি করতে হবে। স্যার এখানে একটা কোশ্চেন আছে, বলো। যদিও এখানে জিজ্ঞাসা করা হয় যে আপনার কি মনে হয় যে টিচারদের কি ইউনিফর্ম মানে ইউনিফর্ম দরকার আছে, তখন এটা আনসারটা কি হবে? শেষে বলবেন, শেষে। আচ্ছা ঠিক আছে, এটা শেষে আলোচনা হবে, বেশ। চলো নেক্সট দেখো, এই ধো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটাকে একদম কমন টপিক, এগুলো যদি বলো স্যার আমি এই টপিকের উপর ডেমো দেবো, আশা করছি বলবে যে দিতে হবে না, তাই বলবে, ঠিক আছে? তবু রেডি করে যাবে, ঋতু বদল পোশাক বদল, একদম কমন টপিক, এটা সবাই দেয় এগুলো। এখান থেকে তোমাদের একটা রেডি করতে পারো, যে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে আহ, ব- উল উল বা তুলোর ব্যবহার, আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন, এটা একটা রেডি করে দিতে পারো, ঠিক আছে? উল বা তুলোর ব্যবহার, দেখো একটু কায়দা করে ডেমো দিতে হয়। তোমরা ভালো করে জানো যে এই ধরো আমি এটাই পড়াবো, ভালো করে বোঝো একটু। তুমি যদি বাচ্চা স্যারকে বলো না, আচ্ছা আপনি কি পড়াবেন পড়ান, তুমি যদি বলো স্যার আমি ঋতু বদল পোশাক বদল পড়াবো, তোমাকে কোনোদিনও বলবে না, দিতে দেবে না এই টপিকটা। কেন বলো তো? এটা খুবই কমন টপিক। তুমি যদি একটু ঘুরিয়ে বলো স্যারকে, স্যার আমি বাচ্চাদেরকে যে এইটা এই যে উল এবং তুলোর ব্যবহার পড়াবো, যে আমাদের জীবনে উল এবং তুলোর ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা স্যার আমি বাচ্চাদেরকে বোঝাবো, তখন ইন্টারভিউ যারা রয়েছেন তারা বলে ঠিক আছে আপনি বোঝান। একই টপিক, কিন্তু তুমি কি করলে, হেডলাইনটাকে চেঞ্জ করে দিলে, টপিকটা আর হেডলাইনটাকে চেঞ্জ করে দিয়ে তুমি জিনিসটাকে ঢুকিয়ে দাও, সেম জিনিসটাকে, বুঝতে পারলে? এটা একটু বুদ্ধি খাটাবে, তাহলে দেখবে ওনারা কিন্তু আর বুঝতে পারবে না। তারপর চলে আসো, তুমি এটা ইতিহাস থেকে যদি পড়াতে বলে এটা পড়াতে পারো। যদি বলে যে ইতিহাস থেকে তুমি একটা ডেমো দাও, তাহলে পোশাকের অতীত কথা, এটা তোমার ইতিহাসের মধ্যে চলে আসবে, ঠিক আছে? পোশাকের যে অতীত কথা, আগেকার দিনে মানুষের কিন্তু কোনো রকম পোশাক ছিল না, আমরা প্রত্যেকে জানি যে আগেকার দিনে মানুষের কিন্তু কোনো রকম পোশাক ছিল না, তারা গাছের ছাল পরতো। প্রথমে তারা তো কিছুই পরতো না, তারা ধীরে ধীরে তখন নিজেরা বুঝতে পারলো, তাদের লজ্জাটাকে ফিল করতে পারলো, তখন তারা কিন্তু গাছের ছালকে বানিয়ে পোশাক তৈরি করতে থাকলো।
তারপরে গাছের পাতা বানিয়ে পোশাক তৈরি করতে থাকলো। এইভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু আধুনিক সভ্যতার মানুষ পোশাক বানাতে শুরু করেছে। এটা কিন্তু তুমি ডেমো আকারে সুন্দরভাবে ইতিহাস থেকে পড়াতে পারো। বোঝা গেল? এটা ইতিহাসের একটা খুবই ইউনিক টপিক তোমাদের জন্য, খুবই ইউনিক। হ্যাঁ পোশাকের স্যার, অতীত ভালো। কথা। বোঝা গেল? এটা রেডি করবে কিন্তু। টপিকটা খুবই ইউনিক হবে। একই জিনিস, এই এই যে পুরো জিনিসটা পড়বে, পুরো জিনিসটা পড়ে ওটার মধ্যে ঢুকিয়ে দেবে। পোশাক তৈরির যে অতীত কথা এর মধ্যে এগুলো আসবে। মানে অতীতে কি ছিল, এখন বর্তমানে কি 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 আসছে, সেটা ধীরে ধীরে তুলে ধরতে হবে তোমাকে। হয়তো এতটা সময় পাবে না, কিন্তু পড়ানোটা সুন্দর করে ধরতে হবে। দেখো, এখানে বৃষ্টি এলো ঝেপে, এই টপিকটা থেকে কেমন দিতে দিতে পারে যে আপনি বাচ্চাদেরকে বৃষ্টির ধারণা কিভাবে বোঝাবেন, যে এই যে বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টি যে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, সেটা আপনি কিভাবে বাচ্চাদেরকে বোঝাবেন। বোঝা গেল টপিকটা? এর আগের দিন তোমাদেরকে হয়তো ইন্টারভিউ করতে দিয়েছিল মেঘের ধারণা, মেঘ কিভাবে হচ্ছে তার উপর ডেমো দেন। ঠিক তেমনি তোমাদেরকে ইন্টারভিউ বলতে পারে যে বৃষ্টি, বৃষ্টির উপরে ডেমো দেন। তাহলে বৃষ্টি কিভাবে হচ্ছে, অর্থাৎ জলচক্র যে জিনিসটা সেটাই সেম জিনিস, মেঘ, জলচক্র, বৃষ্টি একই জিনিস, একই পড়ানোর পদ্ধতি, শুধু নামগুলো একটু চেঞ্জ হচ্ছে। তাই এটাও কিন্তু রেডি রাখবে, বৃষ্টির ধারণা। তারপর দেখো, মানচিত্র ধারণা, আপনি বাচ্চাদেরকে কিভাবে মানচিত্র সম্পর্কে ধারণা দেবেন, এটা তুমি সুন্দর করে পড়াতে পারো। ঠিক আছে? যদি তোমাকে বলে যে আপনি একটি ভূগোল থেকে ডেমো দেন, যদি তোমাকে বলে যে আপনি একটি ভূগোল থেকে ডেমো দেন, তাহলে তুমি এই মানচিত্রের ধারণা সুন্দর করে পড়াতে পারবে। মানচিত্র, যে আমরা কিভাবে স্যার মানচিত্র। এটা একটু একটু বলে দিন, এটা কেমন ভাবে তৈরি করতে হবে? আচ্ছা, মানচিত্র ধারণা কিভাবে দেবে, যে ধরো তুমি বাচ্চাদেরকে বললে, ঠিক আছে, আগে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো আমাদের সূর্য কোন দিকে ওঠে, বাচ্চারা বললো পূর্ব দিক। আচ্ছা বলো তো সূর্য কোন দিকে অস্ত যায়, বললো পশ্চিম দিক। দুটো হয়ে গেল। তারপর তুমি জিজ্ঞেস করবে, আচ্ছা আমরা তো পূর্ব দিক পশ্চিম দিক পেয়ে গেলাম, দেখো তো এই দিকটাকে তাহলে পূর্ব দিক বলছে, এই দিকটাকে কি বলছে, পশ্চিম দিক। তাহলে এবার তোমরা বলো তো এই দিকটাকে কি বলা হয়, কি বলো বলো তোমরা সবাই? ঠিক বলছো, এই দিকটাকে বলা হয় উত্তর দিক। তাহলে উত্তর দিকে ঠিক বিপরীত দিকটাকে কি বলা হয়, দক্ষিণ দিক। তাহলে তা আমরা তো বুঝতে পারছি। কিন্তু দেখো, এই যে তোমরা একটা ছবি আঁকলে, ঠিক আছে, এই যে একটা ধরো ছবি আঁকলে কোনো কিছু, ধরো ভারতের ছবিটা আঁকলে, ধরো মোটামুটি ভাবে, তুমি তখন বললে যে দেখো তো এটা কিসের ছবি, আমরা কিন্তু পড়েছিলাম এর আগের ক্লাসে, হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে আমাদের ভারতের ছবি। তাহলে এটা তো ছবি এঁকেছি, তাহলে এই ছবির উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক তোমরা কি বুঝতে পারছো? বুঝতে তো পারছো না, তখন তুমি বুঝিয়ে দেবে। দেখো, যখন আমরা কোন একটা চিত্র অঙ্কন করব, সেই চিত্রের মানে উত্তর দিক কোনটা জানো, ঠিক তার অপর দিকটা হচ্ছে উত্তর দিক, তার নিচের দিকটা দক্ষিণ দিক। এবার তুমি বাচ্চাদেরকে বলবে, তাহলে এই মানচিত্র কেন আমরা আঁকবো বা অঙ্কন করব, বা আমাদের মানচিত্র কেন প্রয়োজন আছে তোমরা জানো? দেখো তো আমরা যে কিছু তো, দেখো তো এই মোবাইলটা তুমি বোঝাতে পারো, এই মোবাইলটা কেন আছে বলো তো, এর প্রয়োজনীয়তা কি? হ্যাঁ, এটার মাধ্যমে আমরা ফোনে কথা বলি। এই যে আমার হাতে পেন দেখতে পাচ্ছ, এটারও তো একটা প্রয়োজনীয়তা রয়েছে লেখার জন্য। তাহলে এই যে মানচিত্র, এই মানচিত্রের তো প্রয়োজনীয়তা আছে, তাই না? কি প্রয়োজনীয়তা বলো তো? হ্যাঁ দেখো, এই যে দেখো, স্কুল থেকে তোমার বাড়ি, যদি বলা যায় আমি স্কুল থেকে রাহুলের বাড়ি যাব, তাহলে আমি যদি কাউকে বলি যে স্কুল থেকে রাহুলের বাড়ি যাব, তাহলে আমরা কি সেটা কি বলতে ঠিকঠাক আমি কি পৌঁছতে পারবো? পারবো না। কিন্তু আমি যদি বলে দিই কাউকে যে ঠিক আপনি এখান থেকে সোজা যাবেন, সোজা গিয়ে ডান দিকে বা পূর্ব দিকে ঘুরবেন, পূর্ব দিকে ঘুরে উত্তর দিকে ঘুরবেন, তুমি কিন্তু এরকম বুঝিয়ে দিলে, দেখো আমি কিন্তু তাহলে রাহুলের বাড়ি যেতে পারবো। এই যে আমরা আমাদের যে যোগাযোগের সুবিধার জন্য এই মানচিত্রটাকে তৈরি করি, এইভাবে তুমি বাচ্চাদেরকে বোঝাতে পারবে। স্যার এখান থেকে অনেক ক্রস কোশ্চেনও আসবে। দেখো, ক্রস কোশ্চেনের ভয় করলে কি আর হবে? বলো। স্যার মানচিত্রের পূর্ব দিক পশ্চিম দিক আর আমাদের যদি হাত দিয়ে বোঝায় ডান
দিক আর মানে ডান হাত বা হাত পূর্ব পশ্চিম, ওটা তো একটু আঁকলে পার্থক্য হয়ে যায়, তো এটা বাচ্চাদের কি করে বোঝাবো? আচ্ছা মানে আমি হাত আমাদের মানে ডান হাতটা তো স্যার পূর্ব দিক, মানে আমি স্যার গুলিয়ে যাচ্ছে, এটা একটু বুঝতে পারছেন প্রশ্নটা কি বলছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আমরা যখন যখন তুমি হ্যাঁ ছবি আঁকবে, শোনো, যখন তুমি বোর্ডের ছবি আঁকবে তখন তুমি কি করবে, তুমি বোর্ডের দিকে ঘুরেই দাঁড়াবে, মানে বোর্ডের দিকে মুখ করে নয়। বোর্ডটা যেমন বাচ্চাদের দিকে তাকাচ্ছে, তাই তো, বোর্ডটা যেমন বাচ্চাদের দিকে আছে, তুমিও ঠিক বাচ্চাদের দিকে হয়ে যাবে, তুমিও ঠিক বাচ্চাদের দিকে মুখ করে তাকাবে। তাহলে কি বলো তো, তুমি যখন বাচ্চাদের দিকে তাকাচ্ছ তখন কি হবে, তোমার বাম দিকটা কি হবে, পূর্ব দিক, আর তোমার ডান দিকটা পশ্চিম দিক হচ্ছে, তাই তো হচ্ছে নাকি হচ্ছে না, ভালো করে দেখো। তোমার ডান দিকটা কি হচ্ছে, ডান দিকটা হচ্ছে পশ্চিম দিক, আর বাম দিকটা হচ্ছে পূর্ব দিক তোমার। কিন্তু তুমি যখন ঘুরে বোর্ডের তাকালে দিকে, হচ্ছে, এটা আমি বলো বলো বলো, তাকালে হবে না, ওটাই বলছি স্যার। এবার তুমি বাচ্চা, বোর্ডের দিকে তাকালে হবে না, আমাকে হ্যাঁ হ্যাঁ এবার বাচ্চারা ধরো কোনো ওই একটা দিকে মুখ ছবি করে আঁকছে, ঘুরে ধরো দাঁড়াতে হবে। বাচ্চারা কোনো একটা খাতাতে ছবি আঁকছে, যখন বাচ্চারা বলবে যে তোমরা যখন কোনো কিছু দেখবে তোমাদের চোখের সামনে দেখবে, যেমন দেখো আমার হাতে বই, আমি দেখছি না, আমি কিন্তু দেখো বইটা কিন্তু বইয়ের দিকে বইটা আমার দিকে তাকিয়েছে, আমি বইটার দিকে তাকিয়েছি, তখন তখন আমার ডান দিকটা হবে কি পূর্ব দিক, আর বাম দিকটা হবে আমার পশ্চিম দিক। যখন আমরা একে অপরের দিকে তাকাবো, কি বলছে, যখন আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকবো তখন আমার ডান দিকটা হবে পূর্ব দিক, আর বাম দিকটা হবে আমার পশ্চিম দিক। আর যখন আমরা একই একদম দিকে দুজন তাকাবো, একই দিকে দুজন তাকাবো, তখন সেটা হবে আমার ডান দিকটা হবে পশ্চিম দিক, আর বাম দিকটা হবে আমার পূর্ব দিক। পূর্ব দিক, একদম ঠিক। ঠিক আছে, এইভাবে বাচ্চাদেরকে স্যার বোঝাবে। স্যার আরেকটা উপায় আছে যে যদি আমরা উত্তর দিক মুখ করে তাকাই, তাহলে আমাদের সব সময় ডান দিকটা পূর্ব দিক হয়, আর মানে বাঁ দিকটা সব সময় পশ্চিম দিক, মানে আমাদের উত্তর দিক করে যদি আমরা তাকাই তাহলে। হ্যাঁ, বাচ্চাদেরকে যখন মানচিত্র দেখাবে তখন তো উত্তর দিক দেখাতে যাবে না, তখন বাস্তব উদাহরণ দিয়ে বইয়ের মধ্যে ওই খাতার মধ্যে থেকেই দেখাবে, তাই এটাই হ্যাঁ, স্যারটা যেটা বললো স্যারই ঠিক বলছে। তুমি যদি এমনি স্যার, ডান দিক, উত্তর দিকে আমাদের সামনে উত্তর আর মাথার পিছনে দক্ষিণ, যদি সামনে সামনে বোঝাতে চাই, বুঝতে পারলাম না, সামনে আমরা চোখের সামনে সোজাসুজি সেটা উত্তর, আর আমাদের মাথার পিছনে দক্ষিণ, যদি এমনি বোঝাতে চাই তোমার উত্তর কথাটা, দক্ষিণটা। আচ্ছা, উত্তর দক্ষিণটা মানচিত্রে যখন বোঝাবে তখন তুমি কি বলবে, তাই তো? না না, মানচিত্রে না, আমি যখন এমনি আমরা হাত দিয়ে বোঝাবো, মানে বাঁ হাত আর ডান হাত বোঝালাম, আর সামনে সামনে যেটা দেখতে সেটা উত্তর, আর যদি বলে আমার পিছনেরটা দক্ষিণ, এরকম ভাবে বোঝাবো উত্তর দক্ষিণটা মানচিত্র ছাড়া। স্যার উপরেরটা উত্তর, আর উপরে পায়ের দিকটা সবসময় দক্ষিণ। ওপরে উত্তর, ওপরটা সবসময় উপরেরটা উত্তর উপরে, হবে, ওপরটা সবসময় উত্তর হবে, দক্ষিণ হবে নিচের দিকটা। নিচে দক্ষিণ। বাচ্চাদেরকে বলে মাথাটা আমাদের উত্তর হবে, আর পাটা কি হবে, আমাদের দক্ষিণ হবে। স্যার একটা কথা বলবো? বলো। স্যার বলতে যে আপনি বললেন মানচিত্র আঁকতে, কিন্তু আমি অত ভালো মানচিত্র আঁকতে পারি না, তো আমি অন্য ছবি কি আঁকতে পারি? মানচিত্র নেটে অনেক সহজ সহজ আছে, খুব সহজ, দেখে নেবে। একটু চেষ্টা করলেই মানে পারবে, তার জন্য না। মানে পশ্চিমবঙ্গ যেটা উত্তর তোমার কি আছে, সুবিধা হবে। দক্ষিণে, মানে পুরো পশ্চিমবঙ্গ বোঝাবো নাকি মানচিত্রে এই সাইনগুলো, নাকি সাইনগুলো বোঝাবো, এই যে এখানে সাইনগুলো পরের আছে যেমন। টপিকে যান। শোনো, তুমি যদি না আঁকতে পারো, তুমি দেখো এইভাবেও আঁকতে পারো, এখান থেকে এরকম বর্গক্ষেত্র এঁকে দেবে, যে এরকম কিছু একটা আঁকবে, ঠিক আছে, এরকম কিছু একটা এঁকে দেবে, এটা এটা একটা ঘর আঁকলে, এখানে একটা ঘর আঁকবে, এটা নাম লিখবে, এটা কার ঘর বলো তো, এটা ধরে নাম রাহুলের বাড়ি, ঠিক আছে, এখানে একটা আঁকলে তুমি এইভাবে বোঝাতে পারো। ছবি যে আঁকতে হবে ভারতের মানচিত্র এমনটা নয়, কিন্তু মানচিত্র কথার অর্থ হচ্ছে ম্যাপ, যেটা তোমার মানে চার কোণা হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে মানচিত্র, বোঝা গেল? জাস্ট বাচ্চাদেরকে একটা ছবির সাহায্যে দিক নির্দেশনা, মানচিত্র কথার অর্থ হচ্ছে দিক নির্দেশনা, ভারতের ম্যাপ যে আঁকতে হবে এমনটা নয়। তারপর দেখো, চলো আচ্ছা নেক্সট, একটু বলুন, পরে মানচিত্র পরে আবার, বোঝা মানে স্যার পশ্চিমবঙ্গের মানচিত্রকে ঠিক আছে, পরে আলোচনা করছি, যা যা প্রশ্ন আছে। চলো নেক্সট দেখো, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে খুব ভালো করে পড়তে হবে। কি ইম্পর্টেন্ট পয়েন্ট বলো তো, যে দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের চারিপাশে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে, খুব ভালো করে দেখে যাবে, বোঝা গেল?
জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বলুন তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আশেপাশে কি কি ডিস্ট্রিক্ট আছে, জিজ্ঞাসা করতে পারে। বা জিজ্ঞাসা করতে বলুন তো ভারতের উত্তর দিনাজপুরের আশেপাশে কোন ডিস্ট্রিক্ট রয়েছে, জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? তাই কিন্তু ভারত পশ্চিমবঙ্গের ম্যাপটাকে খুব ভালো করে তোমরা দেখে যাবে, খুবই ভালো করে। স্যার নিজের ডিস্ট্রিক্ট ছাড়া বাকি ডিস্ট্রিক্ট গুলো দেখতে হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ নিজের ডিস্ট্রিক্ট ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও প্রশ্ন করছে এখন, অন্য ডিস্ট্রিক্টকেও প্রশ্ন করছে এখন। তাই এখানে এই দেখো, স্যার পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে সম্বন্ধে ডেমো দিতে বলেছিল, ভূপ্রকৃতি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সম্পর্কে জানা তোমার বাধ্যতামূলক, তুমি একজন স্কুল টিচার হবে, তাই পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমার জানা বাধ্যতামূলক, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে অবশ্যই জানা উচিত তোমার, ঠিক আছে? প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে। যেমন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে মালদা ডিস্ট্রিক্ট, আপনি তো নাম দেখেছেন, ম্যাপ দেখেছেন, পশ্চিমবঙ্গের ম্যাপ দেখেছেন, তুমি বলবে হ্যাঁ স্যার দেখেছি। আচ্ছা বলুন তো মালদা ডিস্ট্রিক্টের উত্তর এবং দক্ষিণ দিকে কোন কোন জেলা রয়েছে, জিজ্ঞাসা করতে পারে। আবার জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গের সব থেকে পশ্চিম দিকে কোন ডিস্ট্রিক্টটি রয়েছে, তখন তুমি যদি এইভাবে না পড়ে যাও তুমি আনসার করতে পারবে না, কোনোদিনও পারবে না, সেখানে গিয়ে ভুলেই যাবে যে দেখো পশ্চিম দিকে রয়েছে কি, পুরুলিয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, তাহলে তুমি পারবে না। আবার যদি জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো পশ্চিম দিকের সব থেকে পশ্চিম দিকে কোন জেলাটি রয়েছে, দেখতে পাবো আমরা সব থেকে পশ্চিম দিকে রয়েছে কে, দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার ও কুচবিহার, এই দুটি ডিস্ট্রিক্ট রয়েছে। এগুলো কিন্তু একটু দেখে দিতে হবে, খুব ইম্পর্টেন্ট। স্যার সব থেকে পূর্ব দিকে কোন জেলা? সব থেকে পূর্ব দিকে আমরা দেখতে কোচবিহার। পাচ্ছি ম্যাপে তোমার আলিপুরদুয়ার রয়েছে এবং কোচবিহার রয়েছে, দুটো ডিস্ট্রিক্টই। কিন্তু স্যার সব থেকে পূর্ব বলা হয় কোচবিহারকেই। আচ্ছা, তাহলে যে হ্যাঁ আলিপুরদুয়ার কোচবিহার, তাহলে হয়তো এগুলো তো সূক্ষ্ম জিনিস তাই না, ম্যাপে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সব থেকে হয়তো একটু হয়তো হ্যাঁ, এগিয়ে মানে আছে সে। কোচবিহারটা সব থেকে পূর্বে এই কারণে স্যার, কারণ কোচবিহারের সাথে বাংলাদেশের যে 3 বিঘা করিডোর, ওটা কোচবিহারের মেখলিগঞ্জে হয়েছে, ওটা একদমই পূর্বে। আচ্ছা, তাহলে এটাই বলবে, তাহলে কোচবিহার হচ্ছে সব থেকে পূর্ব দিকে রয়েছে, আর পশ্চিম দিকে রয়েছে কি পুরুলিয়া, ঠিক আছে? আর আরেকটা স্যার ইম্পর্টেন্ট প্রশ্ন ভূপ্রকৃতিটা করতে বললে পারে, কি হবে? ভারতের সব থেকে উত্তরতম, মানে সরি পশ্চিমবঙ্গের সব থেকে উত্তরতম ওপরে কোন ডিস্ট্রিক্টটি রয়েছে, কি হবে? দার্জিলিং। আচ্ছা দার্জিলিং তো ভেঙে এখন কালিম্পং হয়েছে, দেখবে কালিম্পং হচ্ছে সব থেকে উপরে আছে, বোঝা গেল? কালিম্পংটা সম্ভবত দেখবে কালিম্পংটা রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং যে সিকিম লেখা আছে ওই জায়গাটাতে কালিম্পংটাকে ভেঙে করা হয়েছে, দেখবে তোমরা এখন যে নতুন ম্যাপটা রয়েছে সম্ভবত কালিম্পংটা হবে, একটু ভালো করে দেখবে। স্যার কালিম্পং ছাড়াও কিন্তু দার্জিলিং আরো উত্তর দিকে অবস্থিত স্যার, কিছুটা অংশ। আচ্ছা, তাহলে দেখবে একটু হ্যাঁ মানে বলো। হ্যাঁ, আমি ভাগ একদম করার আগের ম্যাপটা দেখেছি মনে স্যার। হচ্ছে দার্জিলিং এ হবে। এটা দেখবে সব থেকে মানে ভালো হচ্ছে তোমার কি এখন বলতো, যেটা, যে ওদের যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে, তাহলে এটা দেখবে দ্রাঘিমা রেখাটা দেখলে সব হ্যাঁ থেকে স্যার ক্লিয়ারলি এখন বুঝতে যেটা পারবে। ভাগ করা হয়েছে, ভাগ হুম, করে দার্জিলিংটাকে ভাগ করে যে কালিম্পং করা হয়েছে, তো দার্জিলিং আর কালিম্পংটাকে পাশাপাশি রাখা হয়েছে, মানে একদম ঘেঁষে যদি আমি বাঁদিকের দিকে যাই উত্তরের দিকে, তাহলে দার্জিলিংটা বয়ের আকারে হয়, তারপরে একটা ছোট্ট জায়গা সেখানটাতে রয়েছে কালিম্পং। হুম, সম্ভবত এই জায়গাটায় দেখো, সম্ভবত মানে কি বলবো তোমাকে, এখানে যদি আমি আসি, এই যে এই যে কালো কালো দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু মনে হয় কালিম্পংটা রয়েছে, তো এখানে যখন রয়েছে। না স্যার ওর পাশটাতে, স্যার ওর পাশটাতে, না এই স্যার যে ওইখানে তো দার্জিলিং বলে দার্জিলিংই রয়েছে। যেখানটায় লেখা আছে না। স্যার হ্যাঁ, উল্টো সাইডে। আচ্ছা উল্টো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, উল্টো দার্জিলিং, দিকটা, হ্যাঁ উল্টো দিকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওগুলো একটু দ্রাঘিমা রেখাটা একটু চেক করে দেখে নেবে, তাহলে সব থেকে ক্লিয়ার ধারণা হয়ে যাবে দ্রাঘিমা রেখাটা কার কত দ্রাঘিমা রেখা রয়েছে। চলো, এটা স্যার একটু এটা একটু মাথায় রাখবে, চলো নেক্সট আগে দেখে নিই, মিল অমিল দরকার নেই এগুলো। এখান থেকে ডেমো দরকার নেই। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়,
ইম্পর্টেন্ট নয় বলা ভুল, ওই যে বললে যে তোমার ভাত আনো না কি একটা বললে লাইন তোমরা, ওর উপর ডেমো যখন দিতে বলেছে যে সবকিছু ইম্পর্টেন্ট এখন, কিন্তু এত কিছু তো রেডি করা সম্ভব নয়, মেনলি এগুলো রেডি করে যাও। এটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে দুর্যোগ প্রবণ এলাকায় বাড়িঘর কিভাবে নির্মাণ করব, বা দুর্যোগ প্রবণ যে এলাকা রয়েছে সেখানে মানুষের যে বসবাস সে সম্পর্কে আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন। আমরা তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে আমরা তো সমতল ভূমিতে বসবাস করি, তো যে সমস্ত এলাকাগুলো দুর্যোগ প্রবণ এলাকা সেক্ষেত্রে মানুষের যে বসবাসের জীবনযাপন সেটা আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন। ঠিক আছে, এটা তোমাকে পড়াতে হবে কিন্তু। সেটা পাহাড়ি অঞ্চল বলতে পারো, নদীর যে ধারে যাদের বাড়ি থাকে নদী ভাঙনের কথা তুমি উল্লেখ করতে পারো, এগুলো কিন্তু সুন্দর করে উল্লেখ করবে এই টপিকটা। দেখো, এটা একটা ইতিহাসের খুব ভালো একটা টপিক, যারা ইতিহাস থেকে ডেমো দিতে চাও এটা দিতে পারো। ঠিক আছে, দেখো ইতিহাস থেকে পড়ানোর মতো খুবই একটা ইউনিক টপিক হচ্ছে এটা, যে খোলা আকাশের নিচে বাচ্চাদেরকে বলতে পারো, আচ্ছা বলো তো আমরা এখন কোথায় বসবাস করি বা কোথায় রাত্রে ঘুমাই। ঠিক বলেছো, আমরা এখন সবাই ঘরে ঘুমাই। দেখো আমাদের এখানে তো সবার ঘর আছে না, সবার বাড়ি আছে না, কারোর মাটির বাড়ি আছে, কারোর পাকা বাড়ি আছে, কারো আবার টিনের চালের বাড়ি আছে, তাই না আমাদের গ্রামে। কিন্তু তোমরা কি জানো যে আগেকার দিনে যারা মানুষ ছিল তারা, আমরা তো এর আগের ক্লাসে জেনেছি, তাদের কিন্তু পোশাক ছিল না আমাদের মতো। শুধুমাত্র পোশাক ছিল না, তাদের কিন্তু আমাদের মতো বাড়ি ঘরও ছিল না। তারা তাহলে কোথায় থাকতো বলো তো? বুঝলে, এইভাবে গল্প করে কিন্তু সুন্দর করে বাচ্চাদেরকে জিনিসটাকে পড়াতে পারবে। অর্থাৎ টপিকটার নাম হবে খোলা আকাশের নিচে। বুঝতে পারছো সবাই? পারবে তো রেডি করতে এটা? হ্যাঁ স্যার। সেটা ড্রামাটিক রোল মডেলে করা যাবে কি? রোল মডেলে হ্যাঁ, তুমি পারলে উপস্থাপন করতে পারলেই হবে। ঠিক আছে, উপস্থাপন করতে পারলেই হবে খুব সুন্দর করে, কোনো সমস্যা নেই তো। কিন্তু স্যার ওই একটা কোশ্চেন, রোল মডেলে করলে তো আপনার বোর্ড ওয়ার্ক কি করতে পারবো না, ওটা কিভাবে করবো? কোনটা গো? রোল মডেলে যদি ড্রামাটিক করা হয় তাহলে স্যার বোর্ড ওয়ার্ক বোর্ড ওয়ার্ক কেন করানো যাবে না? কিছু একটা ঘর বাড়ির ছবি এঁকে দিলে, কোনো কিছু হ্যাঁ, বন শব্দ, জঙ্গলের ছবি। কিছু শব্দ ধরে একটা বোর্ডে গাছ লিখলে, বন জঙ্গলের ছবি আঁকলে, গাছের, যে বললে যে এই দেখো এই বড় গাছ দেখেছো না তোমরা, এই বড় গাছের তলায় মানুষ বসবাস করতো, দেখাতে পারো। বা একটা পাহাড় আঁকলে পাহাড়ের মতো করে, ঠিক আছে, যে বললে যে পাহাড়ের গুহাতে তারা বসবাস করতো, সেটা এইভাবে দেখাবে। স্যার আমি বলছি ওটা আমি মডেলে যদি ড্রামাটিক নাটক করে দেখাই তাহলে কি ওটা হবে স্যার? যে কোনোভাবেই তুমি পড়াতে পারো, তোমার পড়ানোটা হচ্ছে মেন কথা। তুমি ড্রামাটিক ভাবেও পড়াতে পারো, এমনি নর্মালি পড়াতে পারো, কোনো সমস্যা নেই। তোমার উপস্থাপনের উপরে দক্ষতা নির্ভর করছে, তুমি কিভাবে পড়াবে এটা তোমার পুরো পার্সোনাল, যাতে পড়ানোটা ভালো হয়। এক কথা এটা হচ্ছে মেন কথা, যাতে বাচ্চারা জিনিসটাকে, কনসেপ্টটা বাচ্চাদেরকে বোঝানো। তোমার মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যাতে বুঝতে পারে যে আগেকার দিনে মানুষের ঘর বাড়ি ছিল না, তারা কোথায় বসবাস করতো, এটাই হচ্ছে বাচ্চাদেরকে বোঝানো তোমার মূল দায়িত্ব। তুমি যেভাবে পারো বোঝাও। কিন্তু স্যার এখন যে এরকম ডেমো দিতে দিচ্ছে, মানে বাচ্চাদের লেভেলের তো মানে যেতে দিচ্ছে না, ওরা ওদের মতো করে বুঝতে চাইছে। এবার 1 মিনিটে বাচ্চাদের মতো করে তো হবেই না, না ওদের মতো করেই পড়াতে হচ্ছে। 2 মিনিট 1 মিনিটে বাচ্চাদের মতো কি করে পড়ানো যাবে? তুমি এই ধরো এই তুমি বললে, তোমাকে ধরো একটা ইন্টারভিউ জিজ্ঞাসা করলো যে আপনি কি পড়াবেন, তখন তুমি বলবে স্যার আমি বা খোলা আকাশ নিচে চ্যাপ্টারটি পড়াবো, যেখানে ঠিক আছে, ঠিক আছে, তোমার যদি পড়াতে বলো তুমি পড়াবে, তুমি তোমার মতো করে শুরু করবে। তারপরে ওনারা ঠিকই শুনলে শুনবে, না বললে ঠিক আছে আপনি বসুন। দেখো ওখানে 2 মিনিট তোমার দেখছে কেন বলো তো? 2 মিনিটে ওরা যাচাই করছে কি, যে তোমার কথা বলার মধ্যে জড়তা আছে কিনা, প্রথম কথা। মেন কথা শোনো, তোমার ডেমোতে কি ওরা দেখতে চাইছে? দেখতে চাইছে তোমার কথা বলার মধ্যে কোনো জড়তা আছে কিনা। 2 নাম্বার, 2 নাম্বার কথা হচ্ছে তোমার কথা বলার মধ্যে একটা শিক্ষক বা একজন শিক্ষিকার যে গলার একটা স্বর থাকে,
মানে গলার যে একটা আওয়াজ থাকে সেটা ঠিকঠাক আছে কিনা। অনেক টিচার রয়েছেন দেখবেন যাদের কথা মুখ দিয়ে বের হয় না, খুবই ধীরে ধীরে স্লোলি পড়ায়। এরকম মানসিকতার যারা টিচার তারা কিন্তু খুবই ভালো পড়াতে পারে না স্কুলে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে তোমার কণ্ঠস্বর যাতে একটা শ্রেণীকক্ষের পিছন থেকে শুনতে পায়, এমন একটা কথার মধ্যে আওয়াজ থাকবে। এটা ওনারা দেখতে চায়। ঠিক আছে? এবং যে টপিকটা তুমি পড়াচ্ছ সেই টপিকটা যাতে সুন্দর করে একটু উপস্থাপন করতে পারছো কিনা, বাস এইটুকুই দেখে। তাছাড়া কিছুই দেখে না। ওনারা ভালো করে জানেন যে তুমি এই টপিকটার উপরে ডেমো দেবে, মানে এই টপিকটা তুমি বাড়ি থেকে পড়ে এসছো। ওরা ভালো করেই জানে, কিন্তু ওরা শুধু দেখতে চায় যে তুমি কিভাবে উপস্থাপন করছো, কথা বলার ধরনটা কি তোমার। স্যার, একটা প্রশ্ন ছিল। স্যার শুনতে পাচ্ছেন? দাও, পরে শুনবো। পরিবার এবং স্যার ওই স্যার একটু এটা এটা একটু বলে দিলে ভালো হয় যে তোমাদেরই আইডি। ওরা ওরা বকাঝকা করবে, আগে বলে দিই তারপরে লাস্টে করবে। দেখো, তারপরে পরিবার এবং পরিবারের শাখা প্রশাখা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এটা। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয় এই টপিক। রেডি করলে করবে, অতটা দরকার নেই এটা। বাচ্চাদেরকে এরকম ছক করে তুমি বাচ্চাদেরকে বোঝাতে পারবে, বোর্ড ওয়ার্কের মাধ্যমে ছক করে এটা বোঝাতে পারবে যদি রেডি করো। ইউনিক স্যার টপিক। শুধু পরিবার নিয়ে ডেমো দিতে বলতে পারে। হ্যাঁ বলো। স্যার শুধু পরিবার নিয়ে ডেমো ডেমো দিতে তো বলতেই পারে। হ্যাঁ বলতে পারে, বলতে পারে পরিবার, তখন পরিবার নিয়ে তুমি পড়াবে, দাদু কাকা কাকি কে থেকে কে হয় এটা ছক করে সুন্দর করে বোঝাতে পারো। ঠিক আছে? আচ্ছা তো বলো তো রহিম, তোমার বাড়ির প্রধান কে? তোমার বাড়িতে সব থেকে বয়স্ক মানুষটি কে রয়েছে? ঠিক বলেছো, সেইটা হচ্ছে দাদু। আমার বাড়িতেও কিন্তু দাদু আছে, তুমি তখন বোর্ডে লিখলে দাদু। আচ্ছা বলো তো, যে দাদুর স্ত্রীকে আমরা কি বলবো? বাহ, সবাই দেখছি ঠিক বলেছো, ঠাকুমা বলবো। তাহলে দেখো তো, এই যে তুমি যাকে বাবা বলো, তোমার বাবারও তো বাবা মা রয়েছে, তারা কারা? তখন তুমি এইভাবে দেখালে ঠাকুমা এবং ঠাকুরদা, তাদের এদের ছেলে মেয়েকে তোমার বাবা। এইভাবে তুমি সুন্দর করে চার্টের মাধ্যমে বোঝাতে পারো। খুব ভালো একটা টপিক হবে এটাও, খুবই ইউনিক টপিক হবে এটা যারা পড়াতে পারবে। এই যে দেখছো ফেলুদার গল্প, গুপি গাইন, বাঘা বাইন, এগুলো থেকে কিন্তু ইন্টারভিউ জিজ্ঞাসা করে প্রশ্ন। হ্যাঁ, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। এই যে সকলের তরে সকলে আমরা, একই টপিক। এই যে পরিবারের ধারণা, পরিবারের ধারণাটাই হচ্ছে সকলের তরে সকলে আমরা। তুমি যদি ভাবো যে আমি পরিবার স্যার পড়াবো, সেটাও পড়াতে পারো। বা সকলের তরে সকলে আমরা যদি পড়াতে চাও, সেটাও পড়াতে পারো। একই জিনিস একইভাবে পরিবারটাকে বোঝাবে, বোঝানোর পরে তুমি একে অপরকে আমরা যে কিভাবে সাহায্য করি সেই জিনিসটাকে তুলে ধরা, তাছাড়া কিছুই নয়। তুমি এটা পড়াতে পারো, একটা খুবই ভালো একটা টপিক এটা, এখান থেকে এটা পড়ানো যেতে পারে। যে চিঠি পাওয়ার আনন্দটা পড়াতে পারো, যে বাচ্চাদেরকে বলতে পারো, আচ্ছা বলো তো, এখন যে আমরা কারোর সঙ্গে কথা বলি, এই যে দেখো, এখন ধরো আমি কাউকে কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই, তাহলে আমি কি তাকে গিয়ে কি কথাটা বলবো? একদমই নয়। তাহলে আমি কি করবো? ফোনে কথা বলবো। কিন্তু আগেকার দিনে মানুষের তো ফোন ছিল না, তাহলে তারা কি করতো বলো তো? কি বললে? তারা হেঁটে গিয়ে বলতো। হ্যাঁ, হেঁটে গিয়ে তো বলতো ঠিকই, কিন্তু এই যে আমরা দেখো দ্রুত, মানে খুব তাড়াতাড়ি কাউকে যদি কোনো কিছু আমরা বলতে চাই, কি করি? ফোনে কথা বলি। কিন্তু আগেকার দিনে মানুষ যদি কাউকে কোনো কিছু তাড়াতাড়ি বলার চেষ্টা করতো বা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতো, সেটা কিসের মাধ্যমে জানো? সেটা হচ্ছে চিঠির মাধ্যমে। কি তোমরা চিঠি দেখেছো কেমন? বা পোস্ট কার্ড দেখেছো? তারপর তুমি বলবে, আচ্ছা বলো তো, এই যে চিঠিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কে নিয়ে যায় বলো তো? জিজ্ঞাসা করতে পারো।
তুমি তখন কি বললে রহিম? তোমাদের বাড়িতে কালকে একটা চিঠি দিয়ে গেছে একজন। হ্যাঁ, ঠিক বলেছো। এই যে তোমাদের বাড়িতে একজন চিঠি দিয়ে গেছে, তাকে কি বলা হয় জানো? তুমি বলে দিলে পোস্টম্যান বলা হয়। সে চিঠিগুলো এসে কোথায় জমা হয় বলো তো? পোস্ট অফিসে জমা হয়, সেগুলো বলবে। আচ্ছা, তোমরা কি পোস্ট কার্ড দেখেছো? জিজ্ঞাসা করলে। পোস্ট কার্ড দেখতে কেমন হয়? জিজ্ঞাসা করলে। ঠিক আছে, পোস্ট কার্ড কিভাবে লিখতে হয় সেটা তুমি বুঝিয়ে দিলে। এটা খুব ভালো একটা টপিক, এটা পড়াতে পারো। তাহলে এখানে আমি কি চিঠির ফরম্যাটটাও বলতে পারি, এইখানে নিজের ঠিকানা এইখানে এইভাবে লিখতে হয়? হ্যাঁ, তুমি বলতে পারো যদি সময় পাও। চিঠি ঠিক লেখার আছে, ফরম্যাট। যদি সময় পাও তবে। কিন্তু প্রথমে কি করবে বলো তো? প্রথমে আমি এইভাবে শুরু করতে পারি যে বর্তমানে যে আমরা ধরো মোবাইল ফোন ব্যবহার করে একজন আর একজনের সঙ্গে যোগাযোগ করছি। আগেকার দিনে মানুষের তো মোবাইল ছিল না, তাহলে তারা কিভাবে করতো বলো তো? কি বললে? তারা হেঁটে গিয়ে বলতো। হ্যাঁ, ঠিক বলেছো, হেঁটে গিয়ে তো আমরাও করি। কারো বাড়িতে যাই, সাইকেলে হোক বাইকে হোক যাই। আগেকার দিনে মানুষ তো সেভাবে যেত। কিন্তু এই যে দ্রুত, এই যে দেখো আমি ধরো এখন বাড়িতে আমার মাকে কিছু বলতে চাই, আমি কি করব? আমি কি বাড়ি যাব? নিশ্চয়ই যাব না। আমি কি করব? ফোন করে দেব। তাহলে আগেকার দিনে মানুষে কি করতো? আগেকার দিনে মানুষে তারা কিন্তু দ্রুত এই সমস্ত কথা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য চিঠির ব্যবহার করতো। বুঝেছো? যে কি বলে রহিম? তোমাদের বাড়িতে তুমি তখন বললে যে কি বললে রহিম? তোমাদের বাড়িতে কালকে এইটুকু চিঠি দিয়ে করতে গেছে তো 3 একজন। মিনিট চলে যাবে স্যার। হ্যাঁ, এইভাবে শুরু করবে। বেশিক্ষণ তো দেখবে না। ওই চিঠির ফরম্যাট পড়ানোর টাইম পাবে কোথায় তুমি? বুঝতে যে পারলে? পিনকোডটা এখানে ইম্পর্টেন্ট না, পিনকোডটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, পিনকোডটা উল্লেখ অবশ্যই করবে। পিনকোডটা উল্লেখ জানো তো? এই চিঠিতে চিঠি পাঠানোর, যেমন দেখো এই যে আমরা ফোন করছি না, ফোন, হ্যাঁ তুমি এটা উল্লেখ করতে পারো। এই যে আমরা ফোন করছি, আমাদের একটা মোবাইল নাম্বার রয়েছে না? চিঠিরও চিঠিরও কিন্তু একটা নাম্বার আছে। যেমন দেখো মোবাইলের একটা নাম্বার আছে, সেটাকে আমরা কি বলি? মোবাইল নাম্বার বলি। তাহলে চিঠির যে একটা নাম্বার আছে সেটাকে কি বলে জানো? সেটাকে বলা হয় পিনকোড বা পোস্ট অফিস কোড। সেটা তুমি এভাবে বললে। যেমন মোবাইলে দেখো, তোমাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার কি এক? এই যে রামের মোবাইল নাম্বার শ্যামের মোবাইল নাম্বার কি এক? নিশ্চয়ই এক নয়। ঠিক তেমনি প্রতিটি জায়গার কিন্তু বা প্রতিটি পোস্ট অফিসের পিনকোডও কিন্তু আলাদা আলাদা হয়। এইভাবে বাচ্চাদেরকে বোঝাতে পারো। বুঝতে পারলে? এই হ্যাঁ স্যার, টপিকগুলোর এটাও এই পেরেছি আমরা। টপিকগুলোর উপর যদি ডেমো রেডি করো না, তাহলে খুব ভালো হবে, বুঝলে? এগুলো হচ্ছে ইউনিক টপিক, এগুলো থেকে ভালো মার্কস পাবে। স্যার, এটা আমি তৈরি করব ভাবছি। হুম, এগুলো খুব ভালো মার্কস পাবে এখান থেকে। আর তোমার যদি বলে যে পছন্দ মতো একটা ডেমো দাও, তাহলে এই টপিকগুলোর উপর ডেমো দেবে, কখনোই তোমাকে বলবে না যে আপনি এটা অন্যটা দেন। এখানে আমি গ্যারান্টি বলবো, এই টপিক দেবে কেউ পড়ায় না, মানে তোমার ইন্টারভিউ দেবে না। তোমরাই যদি দাও, তোমরাই প্রথম হবে। আচ্ছা স্যার, বলছি আমার একটা প্রশ্ন ছিল যে ধরুন আমি যদি কোনো ইংলিশ বা বাংলায় যদি কোনো গদ্য পড়াই, তা সেক্ষেত্রে কি মানে আমি কি জিস্ট মতো করে পড়াবো নাকি ওখান থেকে কিছু লাইন আমাকে পড়ে পড়াতে হবে? আর প্রথমত জিসটা কিছুক্ষণ ধরে তুলে ধরবে 1 মিনিটের মতো। তারপর তুমি বলবে চলো, এই গল্পটা আমাদের কিন্তু বইয়ে রয়েছে, সবাই বই খোলো বই খোলো। তারপর তুমি 2-1 লাইন মুখস্থ করে যাবে। ঠিক আছে? ওই যে তোমার যে সৌরভ পাঠ, সৌরভ পাঠটাও তো দেখাতে হবে, তুমি কিভাবে সৌরভ পাঠ করে বাচ্চাদেরকে পড়াচ্ছ। তিনারা তো দেখবেন ওটা। আচ্ছা আচ্ছা স্যার। হুম, তাই প্রথম 2 থেকে 3 লাইন মুখস্থ করে যাবে। যদি তোমরা এই পোস্ট কার্ড পড়াতে যাও, চিঠি চিঠি থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে, ক্রস কোশ্চিন। যে পোস্ট কার্ড প্রথম কে চালু করেছিল? হ্যাঁ, ডাক টিকিটে গান্ধীজির ছবি কবে এসেছিল? অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। ভারতে পোস্ট সার্ভিস কে চালু করেছিল? এগুলো একটু গুগলে সার্চ করলে ক্রস কোশ্চিনগুলো সব পেয়ে যাবে। তারপরে চলে আসি, চলো নতুন দেখি। স্যার ক্লাসটা কি এখন থেকে এরকমই হয়, মানে এক একটা বই আলোচনা করা হয় স্যার? আগে হ্যাঁ, এখন বইটা একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা রেডি করবে। আমি নেক্সট দিন এখান আচ্ছা থেকে আচ্ছা। আমি ডেমো ধরবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। এটা ইতিহাস থেকে পড়াতে পারো। ঠিক আছে? ইতিহাস ভূগোল একসঙ্গে। যদি জিজ্ঞাসা করে যে ভূগোল মানে কি? ভূগোল মানে যেটা আমাদের বাস্তবের সঙ্গে এখন ঘটছে, ভৌগোলিক বিষয়। আর ইতিহাস মানে যেটা আমাদের হয়ে গেছে। তাহলে এই যে জীবিকার ইতিহাস, এটা তুমি পড়াতে পারো।
যে আগেকার দিনে মানুষের কি কি জীবিকা ছিল, এখনকার দিনে মানুষের কি কি জীবিকা হয়েছে। এটা তুমি সুন্দর করে পড়াতে পারো। অতীত এবং বর্তমানের সামঞ্জস্য তুমি এই জিনিসটাকে পড়াতে পারো। জীবিকার বাকি ইতিহাস, ঠিক আছে? জীবিকার ইতিহাস পড়াতে টপিকের নাম হবে জীবিকার ইতিহাস। আগেকার দিনে মানুষের জীবন ধারণ করার জন্য কি কি করতো। তারা কাঁচা ফলমূল খেত। তারপর তারা মনে মনে ভাবলো যে কাঁচামূল খাবো না আমরা। তারা কি করতে লাগলো, যে যখন আগুনের ব্যবহার করতে শিখলো তারা পোড়াতে শিখলো। এইভাবে তুমি গল্প আকারে সুন্দর করে বাচ্চাদেরকে পড়াতে পারো। এটা দেখতে হচ্ছে স্বীকার করছে, এগুলো কিন্তু সুন্দরভাবে বোঝাতে পারবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট টপিক একটা, নীল আকাশের রহস্য। কেন আমাদের আকাশের রং নীল, ঠিক আছে? এটা বাচ্চাদেরকে পড়াতে পারো। আচ্ছা বলো তো, সবাই বলতে পারো বাচ্চাদেরকে, আচ্ছা সবাই দেখো তো জানলার দিকে তাকিয়ে আকাশের দিকে তাকাও, আকাশ দেখতে কেমন? বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে হ্যাঁ আকাশ হচ্ছে নীল। আচ্ছা তোমরা একটু ভেবে বলো তো, আমাদের তো অনেকগুলো রং রয়েছে, আমরা দেখেছি। আমরা যখন রামধনু পড়েছিলাম কটি রং পড়েছিলাম বলো তো? বললে বাচ্চাদেরকে হ্যাঁ ঠিক বলেছো, আমরা 7টা রং পড়েছিলাম। তাহলে বলো তো, এই যে 7টা রং আছে ঠিকই, তাহলে আকাশের রং কেন আমাদের নীল হলো? সাদাও তো হতে পারতো, লালও তো হতে পারতো, কেন নীল হলো বলো তো? এভাবে শুরু করে বাচ্চাদেরকে কারণটা বোঝাবে। তখন তুমি আকাশের সঙ্গে সঙ্গে জলের জিনিসটা বোঝাতে পারবে। দেখো তো আমার হাতে কি, এটা আমার হাতে রয়েছে কি গ্লোব। দেখো আকাশের মতো দেখতে না গ্লোবটা, একই রকমের নীল। তাহলে বুঝতে পারলে আহ আকাশের যেমন আকাশের যে নীল, নীল আলোর বিচ্ছুরণটা বেশি হচ্ছে, ঠিক তেমনি জলের যে কালারটাও আমাদের কি দেখায়, নীল দেখায়, কারণ বিচ্ছুরণটা বেশি বলে। এইভাবে তুমি রিলেট করে পড়াতে পারবে। স্যার আকাশ যে নীল হয় এটা একটু বুঝিয়ে বলুন স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি লাস্টে। এটা অতটা ইম্পর্টেন্ট নয় এই টপিকটা, বা তোমরা পড়ালে পড়াতেই পারো। এটা সূর্য থেকে আলো আসার আলো, ঠিক আছে? সূর্য থেকে আলো আসা, এটাও পড়াতে পারো, খুব ভালো হবে। যে সূর্যের একটা ছবি আঁকবে আর একটা পৃথিবী রাখবে। আচ্ছা দেখো তো এটা কিসের ছবি এঁকেছি? বাহ, এটা দেখ সবাই ঠিক বলেছে, এটা হচ্ছে আমাদের সূর্যি মামা। আর এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের পৃথিবী। আমরা কোথায় থাকি, সূর্যতে না পৃথিবীতে গো? হ্যাঁ আমরা কিন্তু পৃথিবীতে থাকি। এই যে দেখো দিনের বেলা কি হয়, দিনের বেলা আমাদের অন্ধকার থাকে না আলো থাকে গো? হ্যাঁ ঠিক বলেছো, আমাদের আলো থাকে। দিনের বেলা কে আমাদের আলো দেয়? সূর্যি মামা আলো দেয়। আচ্ছা তোমরা বলো তো তাহলে, এই যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, এই সূর্যের আলো পৃথিবীতে আসতে তো একটা সময় লাগবে, তাই না? তোমরা কি জানো কত মিনিট সময় লাগবে? বলবে এইভাবে, এটার আলো আসতে সময় লাগবে 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে কিন্তু শুরু করতে হবে তোমাদেরকে। একটু পড়ে নেবে এখান থেকে, তাহলে জিনিসটা আরো বুঝতে পারবে। তার সঙ্গে তারপর চাঁদের কথাটাও বলবে। তারপর এটাও পড়াতে পারো, চাঁদ মামার লুকোচুরি। ঠিক আছে, চাঁদ মামার লুকোচুরিটা পড়াতে পারো, খুব ভালো একটা টপিক। অবশ্যই এটা অনেকেই দেয় এই টপিকটা, তবুও রেডি করলে রেডি করতে পারো। চন্দ্রগ্রহণ কিংবা অমাবস্যা পূর্ণিমা করা যায়। স্যার একটু আমাবস্যা আর পূর্ণিমাটা একটু বুঝিয়ে দেবেন। অমাবস্যা পূর্ণিমাটা তো স্যার এটা চাঁদের বিভিন্ন শেপের কথা বলতে হবে কিছু, চাঁদটা মানে ক্রিস্টাল হয়ে যাচ্ছে তারপর হাফ হচ্ছে, এটা চাঁদের এখানে লুকোচুরি। কি বিষয়টাতে কি লেখা আছে আমি পড়ে দেখিনি। এটা আমাকে পড়তে, তাহলে এটা আমাকে পড়তে হবে, নাহলে বুঝতে পারবো না। মানে এই যে স্যার চাঁদের অমাবস্যা পূর্ণিমার কথা লেখা আছে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এসব কথা লেখা আছে। তাহলে অমাবস্যা পূর্ণিমা যদি লেখা থাকে, তাহলে অমাবস্যা পূর্ণিমাটা পড়াবে। আমি যেহেতু এটা টপিকটা পড়িনি খুব, তাই আমি বলতে পারছি না কি বিষয় লেখা আছে। নর্মাল দেওয়া আছে। ঠিক আছে, স্যার কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ যে ব্যাপারটা সেটা আছে এখানটায়। এই যে অমাবস্যা এবং পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমার উপর ডেমো দিতে পারো খুব সুন্দর করে। ঠিক আছে, অমাবস্যা পূর্ণিমা কিভাবে হয় না হয় এগুলো ডেমো দিতে পারবে। এবার দেখো, তুমি যখন অমাবস্যা পূর্ণিমা পড়াবে, এই যে তোমার কি বলতো, এই যে শুক্লপক্ষ রয়েছে, এগুলো তুমি যদি না বলো, যদি তুমি ভাবো যে এগুলো আমার বলার দরকার নেই, না বলতে পারো।
ঠিক আছে, এখানে যে যে বিষয়গুলো রয়েছে সেটাই বলতে হবে এমনটা নয়, কারণ সময় খুবই কম, 2 মিনিট সময় কম, 2 মিনিট। তাই যে জিনিসটা বললে তোমার ক্লাসটা বেশি মজার হবে, ইন্টারেস্টিং হবে, সেই জিনিসটাকে আগে বলার চেষ্টা করবে। 5 মিনিটের ক্লাস হলে সবগুলো বলতে হতো, ওনারা তো দেখছেন না বেশিক্ষণ। তাই স্যার যখন কারো কারো ক্ষেত্রে তাই যখন ডেমোটা রেডি করবে তোমরা, এমন কিছু তথ্যগুলো আগে রাখার চেষ্টা করবে যেগুলো ক্লাসটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে। ঠিক আছে, মাথায় রাখবে, এমন কিছু তথ্যগুলো আগে তুলে ধরবে যে ক্লাসটা শুনলে বেশি ভালো লাগবে। এই যে মেঘ মেঘ সম্পর্কিত ক্লাস 4-এ ডেমোর কথা বলেছি আমি, এখান থেকে দরকার নেই। মেঘ বৃষ্টি এর আগে বলে দিয়েছি কিভাবে হয় ডেমো আকারে। এই যে রামধনু, রামধনুটা ডেমো আকারে রেডি করতে হবে তোমাদের। ঠিক আছে, স্যার এটা একটু বলে দিবেন? এগুলো তো পুরোনো টপিক, আবার কি বলে দেবে রামধনু। ঠিক আছে, আমি টপিকগুলোকে বলে দিই, তারপর তোমরা নিজের আলোচনা করতে পারবে। এগুলো তো কমন টপিক, এগুলো তো এতবার প্র্যাকটিস করানো হয়েছে ক্লাসে, এতবার সবাই ডেমো দিয়েছে। এগুলো তোরা দরকার নেই, এই টপিকগুলো। স্যার সূর্য থেকে আলো আসার নিয়মের পর আর কি কি প্রশ্ন বললেন? আমি একটু লেফট হয়ে গিয়েছিলাম, মানে কি কি ডেমো বললেন? ডেমো কি কি বললাম সেটা তো আবার পেজ উল্টিয়ে দেখতে হবে। চাঁদ মামার লুকোচুরি, মেঘ বৃষ্টিবাজ, রামধনু, হুম, তার মধ্যে চন্দ্রগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা এগুলো। আচ্ছা, এটা একটা তোমাদেরকে যদি বলতে পারে, একটা কমন টপিক নয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু লিখে রাখো টপিকটা, হ্যাঁ, জাস্ট একটু তোমরা একটু ভেবে রাখবে। বলা যায় না, দিতেই পারে যে দিগন্ত রেখা। ঠিক আছে, দিগন্ত রেখার ধারণা আপনি বাচ্চাদেরকে কিভাবে দেবেন, বুঝতে পেরেছো? তো বাচ্চাদেরকে তুমি বলতে পারবে, আচ্ছা তোমরা কে কে খোলা মাঠে গেছো বলো তো, মাঠের মধ্যে কি কি দেখেছো বলো তো। হ্যাঁ, ঠিক বলছো, আমরা যখন মাঠের মধ্যে গেছি তখন দেখতে পাই না চারিদিকে যেন মাঠটাই শেষ, চারিদিকে গাছগুলো থাকে। সেইভাবে তুমি বাচ্চাদেরকে সুন্দর করে বোঝাতে পারবে যে অর্থাৎ পৃথিবীটা যেন শেষ হয়ে গেছে, এর বাইরে আর কোনো কিছু নেই। এটা লিখে রাখো টপিকটাকে, তোমরা একটু ভেবে দেখবে, না পারলে আমি বলে দেবো নেক্সট দিন। তারপর দেখো নেক্সট হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। ঠিক আছে, স্বাস্থ্যই সম্পদ, বা তুমি দেখো, তুমি যদি বলো যে স্যার আমি বাচ্চাদেরকে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে পড়াবো, হয়তো ইন্টারভিউ বোর্ডে বলতে পারে যে না না এটা দরকার নেই, কেউ পড়িয়ে গেল। তুমি টপিকটাকে একটু ঘুরিয়ে দাও, বলে যে স্যার আমি পড়াবো আজকে স্বাস্থ্যই যে সম্পদ, এই বিষয়ে বাচ্চাদেরকে ধারণা দেবো। টপিকটাকে একটু ঘুরিয়ে দাও, নামকরণটাকে চেঞ্জ করে দাও। একই টপিক নামকরণের উপর ভিত্তি করে শুনতে ভালো লাগবে। স্বাস্থ্যই সম্পদ, স্যার পাহাড়ের চড়ার মজা ওইটা লিখতে হবে না? পাহাড়ের না ওগুলোর দরকার নেই। তারপর সম্পদ, সম্পদের ধারণা আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন। ঠিক আছে, সম্পদ সম্পর্কে আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন, ইম্পর্টেন্ট টপিক, ডেমো রেডি করবে। সম্পদ, তারপর দেখো একটি গাছ অনেক প্রাণ, এটার উপরে ডেমো দিতে পারো তোমরা। একটি গাছ একটি প্রাণ, বা একটি গাছ অনেক প্রাণ, বা মানব জীবনে গাছের ভূমিকা বা পরিবেশে গাছের গুরুত্ব, এই বিষয়ে আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন। ঠিক আছে, বা তোমাকে ইন্টারভিউ বলে দিতে পারে যে আমাদের পরিবেশে গাছেদের কি কি ভূমিকা রয়েছে, এর উপরে বোঝান। স্যার এটাতে কি ভেষজ গুণগুলো কি বলে বলে দেওয়া যাবে? বলতে পারো, অবশ্যই বলতে পারো, অবশ্যই ভেষজ গুণটাও বলতে পারো। আচ্ছা,
তারপর হস্তশিল্প, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু দেখে রাখবে। হ্যাঁ, দেখে রাখবে যে কিভাবে শুরু করবো, একটু দেখে রাখবে। হস্তশিল্প, হস্তশিল্পটা একটু দেখে রেখো। ওদের তো বলতে আপত্তি নেই, ওরা হুট করে বলে দিতে পারে যে আপনি বাচ্চাদেরকে হস্তশিল্প সম্পর্কে কিভাবে ধারণা দেবেন। তো স্যার ডোকরা শিল্প ছিল হ্যাঁ, তো, তাহলে এবার দিতেই যদি আগে থেকে যদি রেডি করে না রাখো, তাহলে স্যার ওদের ভালো করে ট্যাক্স শুরু লাগবে করতে না, পারবে না। তো একটু দেখে বলতে রেখো। তো ট্যাক্স লাগবে না। হ্যাঁ, বলতে ওদের টাইম লাগবে না, তাই একটু দেখে রেখো হস্তশিল্প। স্যার তার মানে বইটাকে ভালোভাবে পড়লে যাই দেখ কিছু না কিছু বলা যাবে, একদম বইটাকে একদম, ভালো করে পড়তে আমি তো হবে। জিস্ট করে দিয়েছি, সবগুলো পড়ার দরকার নেই। সবগুলো দরকার নেই, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে আমাদের যে পথ নিরাপত্তা, এই টপিকটা ইম্পর্টেন্ট। পথ নিরাপত্তা, সজাগ থেকেও ভুলে যেও না, দরকার নেই। এটাও তুমি বলবে কি যে স্যার আমি বাচ্চাদেরকে পথ নিরাপত্তা সম্পর্কে দেবো, বলতে পারো। আর এখানে কি এই যে রেড সিগন্যাল থাকলে দাঁড়িয়ে যাব, হ্যাঁ হ্যাঁ, এইগুলো বলতে হবে? অবশ্যই, অবশ্যই বলতে হবে। সেভ ড্রাইভ সেভ লাইভের কথা বলতে পারো, সময় যদি পাও, অনেক কিছু বলার থাকে। ঠিক আছে, মানে এখানে মেন কোন জিনিসগুলো বলতেই হবে একটু বুঝিয়ে বলে ভালো আচ্ছা, হতো। এখানে হচ্ছে তুই বাচ্চাদেরকে বলতে পারো, আচ্ছা বলো তো কে কে আমরা শহরে গেছো, বা তোমরা তো সবাই শহরে গেছো, কার সঙ্গে, তোমার বাবার সঙ্গে, বাহ। আচ্ছা বলো তো আমরা শহরের রাস্তায় কি কি দেখতে পাই, দেখো তো আমি বোর্ডে কি আঁকছি, এরকম একটা তুমি ধরো ল্যাম্প পোস্ট আঁকলে, তোমরা কি এটা শহরে দেখতে পাও? বাচ্চারা বলে হ্যাঁ দেখতে পাই। আচ্ছা দেখো তোমরা একটু খেয়াল করো তো এখানে কটি আলো দেখতে পাই আমরা, বাচ্চাদেরকে বললে। এটা আমার শেয়ার, ঠিক বলেছো, 3টি আলো দেখতে পাই। এখানে এই আলোটার নাম কি বলো তো? লাল আলো, এটা হলুদ আলো, এটা সবুজ আলো। তখন তুমি জিজ্ঞাসা করলে, আচ্ছা তোমরা কি এই 3টে আলোর কি গুরুত্ব কাজ তোমরা কি জানো? তখন ও জিজ্ঞাসা করবে, ওরা বাচ্চারা বলে হ্যাঁ, বাহ, তুমি বলবে, বলো কি। তখন ওরাই বলবে, তোমার মুখ দিয়ে ওরাই বলবে। ঠিক আছে, তারপর তুমি জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা তোমাদের এটা খেয়াল করছো তোমরা, যে দেখো তো এইভাবে তুমি একটা রাস্তা আঁকবে, রাস্তা ধরো আঁকলে, এরকম এরকম দাগ টানলে। আচ্ছা দেখো তো শহরে যখন তোমরা গেছো, এরকম দেখো রাস্তার উপর কি এরকম একটা দাগ টানা দেখতে পাও না, এটার নাম কি তোমরা জানো? ওরা বলে কি বললে, বাহ তুমি তো খুব ভালো জানো, এটার নাম হচ্ছে জেব্রা ক্রসিং। আচ্ছা এটার নাম কেন জেব্রা ক্রসিং করা হয়েছে বলো তো? বললে এটা কারণ হচ্ছে, এটা একটা আমাদের বন্য প্রাণী আছে না, বা বন্য পশু রয়েছে না, জেব্রা, তার গায়ের মতো দেখতে বলে এটার নাম রাখে জেব্রা ক্রসিং। আচ্ছা বলো তো এটা কেন করা থাকে রাস্তায়? কারণ এটা কি হয়, এটা হচ্ছে রাস্তা পারাপার হওয়ার জন্য এটা করা থাকে। বললে তুমি, তারপর জিজ্ঞাসা করলে, আচ্ছা বলো তো রাহুল, তুমি যখন তোমার বাবার সঙ্গে শহরে যাও, পায়ে হেঁটে যাও না গাড়িতে যাও? কি বলে তুমি একবার পায়ে হেঁটে গেছিলে? আচ্ছা তুমি বলো তো তাহলে, তোমরা যখন তুমি তোমার বাবার সঙ্গে পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলে, তখন তুমি রাস্তার ডান দিক দিয়ে যাচ্ছিলে না বাম দিক দিয়ে যাচ্ছিলে? তখন বলবে যে সে ডান দিক দিয়েছিলাম। ঠিক বলেছে, রাহুল কিন্তু অনেক সচেতন, রাহুল শহরে কিন্তু ডান দিক দিয়ে যাচ্ছিল, তোমরাও কিন্তু ডান দিক দিয়ে যাবে। আচ্ছা বলো তো কেন আমরা ডান দিক দিয়ে যাব? ঠিক আছে, তখন বললে বিষয়টা, এইভাবে তোমাকে কয়েকটা পয়েন্ট তুলে ধরতে হবে। তারপর দেখি আর আমাদের কি কি লাগবে। এটা অতটা ভালো প্র্যাকটিক্যালি বোঝাতে পারবে না এটা, এটা ছেড়ে দাও। এই টপিকটাই লাস্ট স্যার এই বইয়ের। এরপর নেই না? না এইটাই মানে ওই সজাগ থাকো ওইগুলোই নেই সেরকম। তাহলে এই যে কটা বললাম, এই কটা এখান থেকে রেডি করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এর বাইরে আশা করছি আর দেবে না। ঠিক আছে, আর বাইরে দেখলাম তো স্যার নেই 3, 4 আর 3, 4টা 3, করলাম, 4 আর 5টা একদিন আলোচনা করে দেবো, তাহলে তোমাদের মোটামুটি হয়ে যাবে।
3, 4, 5 এর কমন টপিক আছে কিছু, যেরকম ধরুন ওই মানে আকাশ নিয়ে যেটা, সেটা পুরোটাই কমন। হুম, ফোরে এগুলো বেশি হয়েছিল, থ্রিতে হলোই না। বলো। স্যার স্যার আমার এবার একটা প্রশ্ন আছে। অমাবস্যা পূর্ণিমাটা একটু বুঝিয়ে দিন ওটা স্যার। ফোরেই বেশি হয়েছে। স্যার আমার একটা প্রশ্ন আছে, ধরে গতদিন থেকে আমি দাবিটা 400 রাখতে তো পারিনি। পেয়ে গেছে, এটাতে 200 বলো বলো 69 বলো, যার যা প্রশ্ন আছে একজন একজন করে বলো, সবাই সবার সঙ্গে আলোচনা করো, দেখো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার, আপনি একটু বলে দিন প্লিজ, যে আমি আগুনের ব্যবহার যদি করি হুম, তাহলে ওটার পূর্বজ্ঞান হিসেবে কি আমি এটা বলতে পারি যে আমরা তো আগের দিনকে শাক পাতার খাওয়া বা প্রাণীজ খাবার এগুলো তো মানে সম্পর্কে পড়েছিলাম, তো এগুলো তো আর কাঁচা খাওয়া যায় না, তার জন্য তো দরকার হয় কিছু একটা রান্না করে খাওয়া, তো রান্না করতে গেলে আমাদের কি লাগে, সেইভাবে কি পূর্বজ্ঞানটা নিতে বলতে পারি? পারো, হ্যাঁ এভাবে শুরু করতে পারো। তাহলে এখন তোমরা রান্না করে খাই, তাহলে এর আগেও তো আমরা হুম পড়েছিলাম অতীতকালের মানুষের কথা, তাই না? তো হুম অতীতকালে মানুষেরা তো বা আগেকার দিনে মানুষেরা তো এইভাবে রান্না করতে পারতো না, তাদের আগুন ছিল হুম না, হুম তারা কিভাবে আগুন হুম। আবিষ্কার করলো, বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে স্যার। যে কোনো ভাবেই শুরু করতে স্যার পারো। স্যার ওই স্যার রাস্তার স্যার ডান সাইডে আসার ব্যাপারটা একটু বলে দিবেন শর্টে, রাস্তার ডান ওটা সাইড বলে দিয়ে শুনছি। হাঁটার জন্য এটাই বলা হয়, কারণ হচ্ছে যে যাতে আমরা সামনের দিকের গাড়িগুলোকে দেখতে পাই, বুঝতে পেরেছো? রাস্তার ডান দিক দিয়ে হাঁটলে আমরা সামনের দিকের গাড়িগুলোকে দেখতে পাবো, তাহলে আমরা নিজেরা সচেতন হতে পারবো। এই জন্য বলা হয় রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে। স্যার আকাশ কেন নীল? ওটা তো একটু বলে দিন। আকাশ নীল কারণ হচ্ছে নীল আকাশের যে বিচ্ছুরণ ক্ষমতা, সেই বিচ্ছুরণ ক্ষমতাটা অনেকটা বেশি, যার ফলে কি হয় নীলটা নীলটা চারিদিকে ছড়িয়ে পড়ে, নীল আলোটা নীল আলোটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এই জন্য। স্যার রাস্তার কি আমরা ডান দিয়ে হাঁটি না বাঁ দিয়ে হাঁটি আমি তো বুঝতে আচ্ছা, পারলাম না। রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে আমরা হাঁটি, অনেকে বাম দিক দিয়ে, কিন্তু অ্যাকচুয়াল হাঁটার নিয়ম হচ্ছে ডান দিক দিয়ে। হ্যাঁ স্যার, আমরা কিন্তু পুরোটাই ভুল হাঁটি। বুঝলে, অ্যাকচুয়াল স্যার হাঁটার নিয়ম হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে। ও আচ্ছা, প্রকৃতিটা এটা স্যার বললে আবার ভুল হবে না তো, ওখানে ভুল ধরবে ভুল না তো হবে আবার? ডান কেন, দিক দিয়ে এটা তো আমরা সাইড নিই। বইয়ে আছে তোমাদের, ডান স্বাস্থ্য ও আচ্ছা শারীরিকা আচ্ছা। বই আছে ডান দিক দিয়ে হাঁটার কথা। আমাদের শ্রেণীর ডান বই দিক ডান দিক দিয়ে হাঁটা, এটা কারোর মন গড়া কথা নয়। স্যার, স্যার ওটা লেখা আছে ফুটপাত যদি না থাকে তখন ডান দিক দিয়ে হাঁটা হয়। আমি তো সেটাই বললাম, যদি ফুটপাত থাকে তাহলে তুমি ফুটপাত দিয়ে তো বাম দিক দিয়ে হাঁটতে পারো, ডান দিক দিয়ে হাঁটতে পারো, কোনো সমস্যা নেই। ফুটপাত কলকাতায় হ্যাঁ ফুটপাত স্যার। মানে কি পায়ে হাঁটার পথ, তুমি ডান দিক দিয়েও যেতে পারো, বাম দিক দিয়ে যেতে পারো, কোনো ব্যাপার আছে না। কিন্তু যদি না থাকে কলকাতায় তাহলে তুমি রাস্তার ডান দিক দিয়ে হাঁটবে। কলকাতায় যেমন ফুটপাত গুলো হাঁটার জন্য সুন্দরভাবে তৈরি হয়েছে আলাদাভাবে, এবার আমাদের গ্রামের রাস্তাগুলোতে তো নেই ফুটপাত, তাহলে তো ডান দিক দিয়ে হাঁটতেই হবে। স্যার আমাদের গ্লোব থেকে কি কি দেখে যেতে হবে? গ্লোব থেকে হ্যাঁ দেখবে, আমি গ্লোবের ওপরে একটা পিডিএফ দিছি তোমাদের, ঠিক আছে? ওগুলো তো পড়ে যাবে। গ্লোব থেকে প্রচুর প্রশ্ন করতে পারে, গ্লোব কি, গ্লোবে কেন নীল আছে। হয়, গ্লোবের আর একটা প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল যে বিভিন্ন দেশের নাম বলে দেয় ওরা, এবার জিজ্ঞাসা করে বলুন তো এই দেশটি কোথায় রয়েছে, জিজ্ঞেস করে। স্যার কত নাম্বার পিডিএফ এটা? দেখবে সম্ভবত জিওগ্রাফি বলে যে ভূগোল বলে যে ফোল্ডারটা আছে সেখানে পাবা। আর বলছি গ্লোবের এই প্রণালীগুলো সম্পর্কে বলতে পারে দেখানোর জন্য? বলো। গ্লোবের যে প্রণালীগুলো আছে না, যে বিভিন্ন প্রণালীগুলো বিভিন্ন মহাদেশ, তারপরে দেশকে ডিভাইড করেছে যেগুলো, সেগুলো দেখাতে বলতে অবশ্যই পারে? দেখাতে বলতে পারে, বলা তো যায় না, তাই জন্য বলছি গ্লোবটাকে ভালো, গ্লোবটাকে তুমি মানে প্র্যাকটিক্যালি তোমাকে দেখতে হবে, এখান থেকে আলোচনা করলে হবে না, গ্লোবটা তুমি প্র্যাকটিক্যালি ভালো করে দেখবে। স্যার বলো। অনেক কিছু আছে। হ্যাঁ বলছি স্যার, স্যার বলছি 3, 4, 5 ইংলিশের উপর যদি ডেমো দিতে হয়, তাহলে সেই বিষয়বস্তুতে ঢোকার আগে কি পুরোটাই ইংলিশেই ভার্সনেই কথা বলতে হবে, দরকার না নেই, বাংলা বললেও হবে? বাংলাতে বলবে, সেটাই, নাহলে খুব সমস্যা হচ্ছে। কেউ কোনো একটু আমাকে সমস্যা নেই। বলো না যে বাড়ির গায়ে ঝড় ঝাপটার পরে কি কি হয়েছে, আমি অনেকক্ষণ লেপছিলাম, মানে নেটওয়ার্ক ছিল না, বলবে একটু স্যার কেউ? প্রকৃতিটা স্যার লাবণী একটু রেকর্ডিং ক্লাস হচ্ছে, ক্লাস রেকর্ডিং দেখে নেবে। স্যার এরকম একটু আলোচনা করবেন? বুঝতে পারলাম না, বলো। বলছি অঙ্কটা এরকম ভাবে একটু আলোচনা করে দেবেন, অঙ্কটা? বেশ ঠিক হ্যাঁ আছে, দেবো। স্যার, সব
ঠিক আছে এই দেবো। পরিবেশটা হয়ে গেলে অঙ্কটা করবেন, তারপর ইংরেজিটা একটু করে দিবেন, মানে বেশ 3, ঠিক আছে 4, 5 তিনটে ওকে করলেই ম্যাম হবে। ওকে ওকে বেশ ওকে। স্যার স্যার ইংলিশটা রেকর্ডিং দরকার স্যার ক্লাসটা কোথায় দেখতে পাবো? কালকে তোমাদের ক্লাস 5টা আলোচনা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার স্যার। বলছি হ্যাঁ স্যার। যে আগের টপিকের কালকে স্যার মাঝে এটার উপরে ডেমো নেবেন না পরশুদিন, তাহলে দুটোর পরে স্যার ডেমো একটা নিন। ডেমো নিন, আমাদের তো স্যার সামনে ইন্টারভিউ। হ্যাঁ দাও সীমা দাও তাহলে। মানে আজকে স্যার, কালকে আমি ভাবলাম কালকে বোধহয় নেবেন, আমি এখন তো প্রস্তুতি নিচ্ছি। আজকে এটা রেডি করো সবাই, কালকে এই টপিকের ওপরে র্যান্ডমলি ডেমো নেবো, পরশুদিনকে ক্লাস 5টাকে কমপ্লিট করে দেবো। ক্লাস 4টা কমপ্লিট হয়ে গেছে, এটার প্রত্যেকে ভালো করে রেডি করো এই টপিকটা। আচ্ছা রেকর্ডিং হ্যাঁ স্যার, ক্লাস ওটাই কিসে বললাম দেখতে হবে কালকে, ঠিক তাহলে নেই? কালকে demo নিন। হ্যাঁ এই টপিকের ওপরে প্রত্যেকে রেডি করে রাখো ডেমো, ঠিক আছে? এই টপিকের উপর প্রত্যেকে ডেমো রেডি রাখো, কালকে এই টপিকের উপর ডেমো নিব। স্যার স্যার ভূত্বকের অমাবস্যা পূর্ণিমাটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো, অমাবস্যা পূর্ণিমাটা। কে বলবে বলো? স্যার আমার কথা শুনতে না পাচ্ছেন স্যার, স্যার? দিগন্ত এক রেখাটা, মিনিট এক মিনিট দিগন্ত রেখাটা। এক মিনিট বলবো স্যার? অমাবস্যা পূর্ণিমা স্যার কে আমার কে কথা বুঝিয়ে শুনতে দেবে? থামো। বলবো স্যার? অমাবস্যা পূর্ণিমা বুঝিয়ে দাও কেউ। বলবো স্যার? হুম। হ্যাঁ, অমাবস্যা বলতে বুঝি আমরা যে চন্দ্রকলার সেই দিনটা যেদিনকে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চন্দ্র আসার ফলে পৃথিবীর মানে চন্দ্র যেহেতু পৃথিবীর কক্ষপথ, পৃথিবীর হচ্ছে চন্দ্রের কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে, তো চন্দ্রের যে সাইডটা আলোকিত হয় ঠিক তার বিপরীত সাইডে থাকে পৃথিবী, যার ফলে সূর্যের আলোটা এসে পৃথিবীতে পৌঁছাতে পারে না, এর ফলে অমাবস্যা হয়। এরপরে অমাবস্যার পরের দিন থেকে হয় শুক্লপক্ষ শুরু। শুক্লপক্ষের এবার প্রথম এখানে দিন। একটা প্রশ্ন, মানে যেদিন তাহলে অমাবস্যা হবে সেই সময় তো তাহলে সূর্য, মানে ওখানে সূর্যগ্রহণও তো হচ্ছে না, আলোটা যখন আসছে না। হ্যাঁ, সেটা সেটা একটা নির্দিষ্ট দিনে হয়, যেদিনকে সূর্য, চাঁদ এবং পৃথিবী নির্দিষ্ট সরল রেখায় থাকে, সেদিনকে হবে সূর্যগ্রহণ। কিন্তু যখন সূর্য, চাঁদ চাঁদ হচ্ছে মানে নিজের কক্ষপথে ঘুরতে থাকে, মানে চান্দ্রকলার যে 27 দিন থাকে সেখানে, তো তখন একটা সময় এসে সূর্যের আলোটা চাঁদের ওপর পড়ে, কিন্তু চাঁদ হচ্ছে চাঁদের যে সাইডটা আলোকিত হয় না সেই সাইডটা পৃথিবীর ওপর পড়ে, যার ফলে আমরা পৃথিবী থেকে সূর্যের আলোটা দেখতে পাই না। তো ওই দিনকে রাত্রিবেলাটাই আমাদের পুরোটাই কালো লাগে, মানে চাঁদটাকে দেখা যায় না। এরপরের দিন থাকে হচ্ছে শুক্লপক্ষের প্রথমা, তো সেদিনকেও চাঁদটাকে আমরা সেভাবে দেখতে পাই না আকাশে। তারপরের দিন একদম একটা ওই হেসর ফলার মতো দেখতে পাওয়া যায় চাঁদটাকে, মানে শুক্লপক্ষের দ্বিতীয়া। এরপরে শুক্লপক্ষের যখন 6ষ্ঠতম দিন আসে সেদিনকে চাঁদটাকে একটা কমলালেবুর কোয়ার মতো দেখা যায়। তারপরে আস্তে আস্তে সেটা যখন 15তম দিন হয়, অর্থাৎ পূর্ণিমা যেদিনকে হয়, সেদিনকে সূর্য এবং চাঁদ আর পৃথিবী এমন একটা সরলরেখায় থাকে, তখন সূর্য এবং পৃথিবীর পরে থাকে চাঁদ, সেখান থেকে পৃথিবীর একটা সাইড ঘেঁষে সূর্যের আলোটা এসে চাঁদের ওপর পড়ে, তখন চাঁদটাকে আমরা পৃথিবী থেকে গোল থালার মতো দেখতে পাই। এদিনটা হয় পূর্ণিমা। আর এখানে এবার একটা প্রশ্ন ম্যাম, থামেন, এটা পূর্ণিমার মানে যেদিন, হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমি বলি পুরোটা। এবার পূর্ণিমার যে দিনটাতে চাঁদ, সূর্য আর পৃথিবী একসঙ্গে সরল রেখায় থাকে, সেদিনকে হবে চন্দ্রগ্রহণ। মানে সূর্যের আলোটা তখন পৃথিবী ভেদ করে আর চাঁদের কাছে আসতে পারবে না। এবার আচ্ছা এখানে আছে ম্যাম, দুটো অপশন, একটা আছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর একটা আছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। যেদিনকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে সেদিনকে সূর্য, পৃথিবী এবং চাঁদ তোমরা আলোচনা করো নিজেদের মধ্যে, কালকে ক্লাস 3-র পরিবেশ থেকে ডেমো নিব।